প্রিয় দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণফুটা নিউজ এন্ড ভিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন ডক্টর জাফর আহমেদ খান, সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়, এবং একই সাথে রয়েছেন একজন সিনিয়র সাংবাদিক জনাব মাহফুজুল্লাহ। আমরা আমাদের আজকের অতিথি দুজনকে স্বাগত জানাচ্ছি প্রাণফুটা নিউজ এন্ড ভিউজ। আলোচনার শুরুতেই আমরা গতকাল প্রচারিত টেলিভিশনে যে সংবাদগুলো শিরোনাম হয়েছিল সেগুলো একটু দেখে নিই। হাওড়া অঞ্চলে রাস্তাঘাট ও বাড়িঘর নির্মাণে পানি নিষ্কাশন ব্যবস্থা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। বাস্তুহারাদের তালিকা তৈরির তাগিদ। হাওর রক্ষা বাঁধে দুর্নীতি তদন্তে 3 প্রকৌশলীর সাময়িক বরখাস্ত। ত্রাণ সহায়তা পর্যাপ্ত নয় দাবি নোমানের। হাওর নিয়ে বেশি কথা হচ্ছে বললেন মতিয়া। সহায়ক সরকার ও ক্ষেত্র তৈরি হলে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি, জানালেন মির্জা ফখরুল। বললেন সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। দলের সিদ্ধান্তের বিরোধীরা আগামী নির্বাচনে মনোনয়ন পাবে না, জানালেন কাদের। যাচাই হচ্ছে জনপ্রতিনিধিদের কর্মকাণ্ড। সরকারের চাপে সংবাদ পরিবেশনায় সেন্সরশিপ করছে মিডিয়া, অভিযোগ টিআইবির। বাংলাদেশে ভিন্ন মত অবরুদ্ধ, অ্যামনেস্টির প্রতিবেদন। দর্শক, আমরা প্রধান শিরোনামগুলো দেখলাম। শিরোনামের শুরুটা আসলে প্রায় টেলিভিশন এবং পত্রপত্রিকা সহ গণমাধ্যম অনলাইন সেটি কিন্তু এখনো হাওর জুড়ে রয়েছে। তারপরও আমরা দেখেছি আরো দু একটি রাজনৈতিক যে বিষয় সেটি ছিল টিআইবির একটি প্রতিবেদন, এবং আমরা সেখানে আমাদের সেন্সরশিপ করার যে বিষয়টি সেটিও কিন্তু আমরা আমাদের এই বাংলা ভিশনের সংবাদে দেখেছি। একই প্রতিবেদন প্রায় টেলিভিশনগুলোই করেছে। আমরা যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানে আমরা আজকের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খানকে পেয়েছি, এবং একই সাথে সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ কিন্তু হাওর নিয়ে তার নানা রকম বিশ্লেষণ, নানা রকম কার্যক্রম রয়েছে। এই দুজন অতিথিকে আমরা আজকে যুক্ত করার কারণের জন্য আমরা সমগ্র অনুষ্ঠান জুড়েই চেষ্টা করব হাওর এবং হাওরবাসীদের নানা সুখ দুঃখ নিয়ে কথা বলার জন্য। দর্শক, আমরা একটুখানি শুরু করতে চাই আমাদের সম্মানিত সচিব ডক্টর জাফর আহমেদ খান আপনাকে দিয়েই। আমরা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন অঞ্চলে আমরা যেটি বন্যার বা ব্যাপক ফসলের, মাছের ক্ষয়ক্ষতির কথা আমরা দেখেছি, এবং যেটি নিয়ে এখন একটি বিশ্লেষণ এবং মন্তব্য আসছে সেটি হচ্ছে 23শে এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছিলেন বাঁধ নির্মাণের কারণেই সুনামগঞ্জের যে বন্যা সেটি তৈরি হয়েছে, কিন্তু পরবর্তীতে বাঁধ নির্মাণের দুর্নীতির কারণেই এই ধরনের ঘটনা ঘটতে পারছে বলে তিনি 23শে এপ্রিল একটি মন্তব্য করেছিলেন। পরবর্তীতে মাননীয় মন্ত্রী বলেছেন হাওর এলাকায় বাঁধের উচ্চতা 6.5 মিটার, কিন্তু উজান থেকে পানি এসেছে 8.1 মিটার উচ্চতায়। মন্ত্রী এই বন্যার জন্য স্থানীয় জনগণকে কিছুটা দায়ী করেছেন, কারণ তারা বাঁধ কেটে ফেলছেন বলছেন। 820টি পয়েন্টের মধ্যে প্রায় বেশ কয়েকটি ওখানে বাঁধ কাটা হয়েছিল তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ব্লক ও ব্যাগ দিয়ে ভাঙন রক্ষায় এখন আর কোনো দুর্নীতি নেই। আপনি নিজেও আমরা দেখেছি কয়েকটি টেলিভিশনে, কয়েকটি গণমাধ্যমে আপনিও বলেছেন যে যদি দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বের করতে হবে, এবং আপনি নিজেও যদি মনে করেন এই মন্ত্রণালয়ের একেবারে সিনিয়র কর্মকর্তা হিসাবে আপনিও যদি এখানে কোনো রকম কোনো গাফলতি থেকে থাকে সেটাও আপনি বলেছেন যে এটারও একটা সুষ্ঠু তদন্ত হওয়ার কথা আপনি নিজেই প্রকাশ্যে বলেছেন। তো এই অবস্থার প্রেক্ষাপটে 3জন কর্মকর্তাকে, 3জন প্রকৌশলীকে আমরা দেখেছি যে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এবং মাননীয় মন্ত্রী সেটি বলেছেন যে বরখাস্তের মূল কারণটি হচ্ছে যে স্বচ্ছতার সাথে যাতে আমরা আমাদের সার্বিক যে তদন্ত সেটি করতে পারি। তো এই দুর্নীতি আছে, দুর্নীতি নাই, পরবর্তীতে পানি উজানে যেটি আমাদের বাদ দিয়ে উপর দিয়ে চলে আসা, কিন্তু গণমাধ্যমের বিশ্লেষণ কিন্তু ভিন্ন কথা বলছে। আপনি কিভাবে দেখছেন? ভিন্নটা কি বলছে? ভিন্নটা বলছে যে এই যে বাঁধের মধ্যে যে দুর্নীতি, বাঁধের মধ্যে যে সংস্কার করা, বাঁধের মধ্যে যে কন্ট্রাক্টররা বা ঠিকাদাররা কাজ করা, এবং পানি উন্নয়ন বোর্ডের যে প্রকৌশলী রয়েছে তাদের সাথে যোগ সাদস, এই ধরনের কথাগুলো কিন্তু গণমাধ্যমে এসছে। এখানে দুইটা বিষয় একটু পৃথক করে দেখতে চাই। একটা হলো কাজের গাফিলতি, দুর্নীতি অথবা ধীরগতি, আমি যেভাবেই আখ্যায়িত করি না কেন, এটা একটা পৃথক ইস্যু। আর একটা হলো আগাম পাহাড়ি ঢলে আগাম বন্যার একটা ইস্যু। আমি একটা কথা বলে নেই যে এই আগাম বন্যা না হয়ে যদি এখন এই পরিমাণ পানি হতো তাহলে কিন্তু কোনো অসুবিধাই ঘটতো না, তাহলে হয়তো মিডিয়া জানতোই না, এবং মিডিয়া তো কখনো এরকম হাওরবাসীদের নিয়ে এরকম ফোকাস কখনো এইভাবে করেনি। তাদের জীবনযাত্রা, মান এবং অন্যান্য অনেক প্রবলেম আছে। আমি মনে করি এটা একটা ভালো দিক। বাংলাদেশের মিডিয়া অনেক বেশি প্রোগ্রেসিভ, অনেক বেশি তারা স্বাধীনভাবে রিপোর্ট করতে পারে, এবং আমি মনে করি যে যেখানে সমস্যা আছে তারা যদি সেখানে যায় তাহলে আমাদের সবার জন্য অনেক ভালো হয়। প্রথমত আমি বলতে চাই যে এবার যে আগাম বন্যা হয়েছে তার যদি চিত্রটা একটু বলি,
যে সাধারণত চেরাপুঞ্জিতে বছরে প্রায় 1100 মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে 8-9 মাসে। এবার 7 দিনে 29 তারিখ থেকে 2রা এপ্রিল এই 7 দিনেই তাদের 1100 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তারপরে সুনামগঞ্জে প্রায় 400 মিলিমিটার, সিলেটে প্রায় 450 মিলিমিটার বৃষ্টি হয়েছে অতিরিক্ত। সবগুলো পানির কথা একত্রে চিন্তা করেন তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ডুবন্ত বাঁধ যেটা এক সুনামগঞ্জেই প্রায় 1500 কিলোমিটার ডুবন্ত বাঁধ আছে। সুনামগঞ্জে প্রায় আমাদের সব মিলে আমি দেখেছি প্রায় 70-75টা হাওর আছে এবং সেখানে 1500 কিলোমিটার ডুবন্ত বাঁধ। তার মানে ডুবে থাকে সব সময় না, ডুবন্ত বাঁধ মানে একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা ধরে নেই 15ই এপ্রিল পর্যন্ত যদি পানিটাকে ধরে রাখতে পারি তার মধ্যেই ধান চাষ কমপ্লিট হয়ে যাবে। তারপর পানি আসলে কিন্তু সবটা ডুবে যায়। হাওরকে তার জীব বৈচিত্র্য এবং তার যে ইকোলজিক্যাল ক্যারেক্টার আছে সেটা ঠিক রাখার জন্য হাওরের মতোই বিহেভ করতে দিতে হবে। তা না হলে কিন্তু হাওরের থেকে যে আমরা মাছ পাচ্ছি, ধান পাচ্ছি, এগুলো সব নষ্ট হয়ে যাবে। তার মানে ধান কাটা বা ফসল কাটা পর্যন্ত এটাকে ধরে রাখার জন্য যে পরিমাণে 6.5 লেভেলে যে মিটারে যে বাদ দেওয়া হয় এবং তার আগ পর্যন্ত পানি আসলে ওই পর্যন্ত পানি থাকে। কিন্তু এবার পানির পরিমাণ এত বেশি হয়েছে যে তার চাইতে প্রায় আরো 2-2.5 মিটার বেশি পানি হওয়ার জন্য এটা একটা কারণ। আর একটা যে বলা হয়েছে যে হাওরের ভিতরে যাতায়াতের জন্য, ধান লাগানোর জন্য, ধান কাটার জন্য কিন্তু প্রায় 820টা জায়গায় বিভিন্নভাবে কৃষকরাই তাদের প্রয়োজনে কিন্তু কেটে ফেলে যাতে নৌকা নিয়ে যেতে পারে, ধান নিয়ে যেতে পারে। এগুলো আবার প্রতি বছরই মেরামত করা হয় এবং এই মেরামতটা ম্যাক্সিমামই পিআইসির মাধ্যমে ওই এলাকায় যে সমস্ত লোকজন থাকে, মাননীয় সংসদ সদস্যদের প্রতিনিধি, উপজেলার একজন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের উপজেলার একজন প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের একজন প্রতিনিধি, তাদের দিয়ে কাজগুলো করানো হয়। যদিও প্রতি বছরই আমাদের ইনস্ট্রাকশন আছে, গাইডলাইন আছে যে এটা জানুয়ারির মধ্যে পারলে জানুয়ারির আগে এই কাজগুলো সম্পন্ন করে ফেলতে হবে, কিন্তু এই কাজগুলো হতে একটু ডিলে হয়েছে, ধীর গতি হয়েছে। এবং এই যে ধীর গতি হয়েছে এবং কোথাও কোথাও আমাদের কাছে মনে হয়েছে যে গত বছরও আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম যে এরকম আমাদের গোয়েন্দা সংস্থা থেকে বা আমাদের লেভেল থেকে যারা মনিটরিং করে এবং জনগণের কাছ থেকেও কিছু কমপ্লেন পেয়েছিলাম, যার জন্য গত বছর আমরা কিন্তু 50% পেমেন্টটা স্টপ রেখেছিলাম। এবং এই বছর আমাদের কাছে মনে হয়েছে যে যত দ্রুত গতিতে কাজ করে ফেলানো দরকার ছিল সেটা তত দ্রুত গতিতে কাজ করে ফেলানো হয় নাই। একটা হলো এটা দায় সম্মিলিতভাবে ওখানে যারা কাজ করে, প্রথমত আমি মনে করি ওখানে যে সংশ্লিষ্ট এক্সিএন আছে, ওখানে যে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছে, ওখানে যে সংশ্লিষ্ট চিফ ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে প্রাথমিকভাবে দায়িত্ব দিতে হবে। কারণ জনপ্রতিনিধির কথা যেটা বলছেন, জনপ্রতিনিধিরা সেখানে সম্পৃক্ত। যে অভিযোগে বলা হয় যে অনেক সময় সেখানে অর্ধেকের বেশি কাজ হয় না বা নানাভাবে সেখানে। তবে আমি মনে করি আমরা যদি প্রফেশনালি বিষয়গুলো দেখি, আমি একজন ইঞ্জিনিয়ার এবং আমার তো এটা দেখার কোনো প্রশ্নই আসে না মানে কে জনপ্রতিনিধি না, আমি তো নিয়ম অনুসারে যাব। যদি কোন কন্ট্রাক্টর বা অন্য কেউ ঠিক সময় মতো না আসে তাকে বাদ দিতে হবে, নতুন কাউকে আনতে হবে। সেই কাজগুলো যদি সুষ্ঠুভাবে করতো, সেখানে যদি কোনো ধরনের মানে রাজনৈতিক আনুকূল্য বা অন্য কোনো কিছু প্রশ্রয় না দিত, তারা যদি প্রফেশনালি ডিল করতো তাহলে এটা হয়তো এইভাবে হতো না। ওই যে রাজনৈতিক আনুকূল্যটা তাহলে কেন দিচ্ছে তারা কি? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জানেন যখনই যে দলই ক্ষমতায় থাকে না কেন সেইখানে তাদের একটা আনুকূল্য পাওয়ার চেষ্টা করে, এটা একটা স্বাভাবিক ঘটনা। এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা হয়তো অনেক কিছু করতে পারে না, কিন্তু আমি মনে করি যদি প্রফেশনালি কেউ কোনো কিছু ডিল করে, সময় বেঁধে চলে, ম্যানুয়াল অনুসরণ করে, তাহলে তার কোনো কিছু হওয়ার কথা না। সেই জিনিসটা তারা ব্যত্যয় ঘটিয়েছে, যার জন্য আমরা তাদের দায়িত্ব অবহেলা বলি। আর যেহেতু গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় একটা দুর্নীতির কথা এসছে এবং আমরা মনে করি দীর্ঘদিন যাবৎ পানি উন্নয়ন বোর্ডের প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়ে আছে, সব মিলে আমরা স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে এবং সরকারি কাজে গতিশীলতা ফিরিয়ে আনার জন্য আমরা মনে করেছি ওখানে যারা সরাসরি দায়িত্বের সাথে সম্পর্কিত আছে তাদের বিরুদ্ধে মানে তাদের
বিরুদ্ধে তো তদন্ত করা হচ্ছে এবং তদন্তটাকে আরো নিরপেক্ষ করার স্বার্থে স্বচ্ছভাবে তদন্ত করার স্বার্থে আমরা মনে করেছি সরকারি চাকরির প্রসিডিউর অনুসারে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জি, আমরা আসবো। তবে দর্শক, আমাদের সাথে আমাদের নিউজ ক্লিপিং রয়েছে। মাননীয় মন্ত্রী আনোয়ার ইসলাম মাহমুদ আজকে একটি মন্তব্য দিয়েছেন, সেটি একটু আমরা দেখে নিতে চাই। তারপর পরে আমরা আমাদের সিনিয়র সাংবাদিক জনাব মাহফুজুল্লাহ কাছে যাবো। আমরা মাননীয় মন্ত্রী যে বক্তব্যটা সেটি দেখে নিই একটু। এবং আমি প্রথম থেকে একটা কথা বলেছি যে পানির ঢোকা এবং দুর্নীতি এটা কিন্তু দুটো আলাদা জিনিস। যেহেতু জনগণের মধ্যে একটা আছে, আমরাও মনে করি স্বচ্ছতার কারণে একটা দর্শক, আমরা নিশ্চয়ই জিনিসটি বুঝতে পারছি। স্বচ্ছতার কারণে যেটি মাননীয় সচিব মহোদয় যেটি বলছেন, সেটি তিনি মাননীয় মন্ত্রী হয়তো বলছিলেন, সেটি আমরা কি আবার দেখতে পারি কি সেটি? যে আবার দেখছি আমরা একটু। দর্শক, প্রক্রিয়াধীন থাকার কারণে জন্য আমরা কিছুটা সময় নিচ্ছি। যাই হোক, আমরা মনে হয় সেই বিষয়টি আমরা প্রথম থেকে একটা কথা বলেছি যে পানির ঢোকা এবং দুর্নীতি এটা কিন্তু দুটো আলাদা জিনিস। যেহেতু জনগণের মধ্যে একটা আছে, আমরাও মনে করি স্বচ্ছতার কারণে একটা স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। আমরা একজন অতিরিক্ত সচিব, আমাদের ডক্টর মোহাম্মদ আলী খান, এনডিসি অতিরিক্ত সচিব উন্নয়ন, পানি সম্পদ মন্ত্রণালয়, যিনি একসময় সুনামগঞ্জের জেলা প্রশাসক ছিলেন, ওনাকে আহ্বায়ক করে, আর জনাব মন্টু কুমার বিশ্বাস, যুগ্ম প্রধান পানি সম্পদ মন্ত্রণালয়, ওনাকে সদস্য সচিব করে আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। নিরপেক্ষ তদন্ত হওয়ার জন্য আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে যে আপনার 3 জন প্রকৌশলী ওখানে ডাইরেক্টলি সরাসরি সম্পৃক্ত। একজন হচ্ছে জনাব মোহাম্মদ আব্দুল হাই, প্রধান প্রকৌশলী, উত্তর পূর্বাঞ্চল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিলেট। আরেকজন হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সরকার, উনিও সিলেটের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এবং জনাব মোহাম্মদ আফসারউদ্দিন, সাবেক নির্বাহী প্রকৌশলী। আমরা সে তখন ছিল, তাকে ক্লোজ করে নিয়ে এসেছি, সেই জন্যই সাবেক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী বলা হচ্ছে, যিনি আসলে বন্যার সময় জেনেছিলেন। এই 3 জনকে আমরা নিরপেক্ষ তদন্তের স্বার্থে, তাদের উপর কোনো রকম অন্যায় বা দুর্নীতির অভিযোগ এখনো প্রমাণিত হয়নি, তাদের তদন্তের স্বার্থে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদেরকে সাময়িকভাবে আমরা সাসপেন্ড করা হয়েছে। জি, আমরা শুনলাম। মাহফুজুল, একটু আপনার কাছে আসি। আমি মন্ত্রী মহোদয়ের বক্তব্য দিয়ে আসি। তিনি কিন্তু বলেছেন যে দুর্নীতির কোনো কিছু কিন্তু তারা পায়নি, তদন্তের স্বার্থে তাদের 3 জনকে এখানে সাময়িকভাবে সেখান থেকে সরিয়েছেন। তো দুর্নীতির কথা কিন্তু আমরা প্রথম থেকে শুনে আসছিলাম এবং আমরা দেখেছি কিছুটা হলেও মন্ত্রী মহোদয় কিন্তু এক পর্যায়ে প্রথম দিকে বলেছিলেন যে সেখানে হয়তো দুর্নীতির কিছু একটা ছোঁয়া থাকতে পারে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আজকে 3রা মে আপনার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। তো আজকের এই দিনটিতে হাওরের মানুষের কষ্ট আর বাংলাদেশের মিডিয়ার সঙ্গে যারা জড়িত তাদের মানুষের মনের কষ্ট প্রায় একই অবস্থানে। যাক, আমি সেই আলোচনায় এখন যাচ্ছি না। প্রথমে আমি জনাব জাফর আহমদ খান সাহেব যে বিষয়গুলো এনেছেন সামনে, তার কিছুটা পেছনের দিকে যেতে চাই। 2-3টি জিনিস আমরা বোধহয় এইবারের হাওরের এই ঘটনার সময় খুব স্পষ্টভাবে সামনে আনি নাই, যেটা আনা প্রয়োজন ছিল। এর একটা হচ্ছে, এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, এই বিষয়ে কোনো তর্ক বা বিতর্ক নাই। দ্বিতীয় হচ্ছে, ভারতের সঙ্গে আমাদের যে মেট্রোলজিক্যাল ডাটা এক্সচেঞ্জের যে বিষয়টি আছে, সেটা খুব সাকসেসফুলি সেইটি ইমপ্লিমেন্টেড হয় না, বা আমরা ভারত থেকে যে প্রয়োজনীয় ডাটা সেটাও আমরা পাই না। তৃতীয় হচ্ছে, এটা দীর্ঘদিন ধরে আপনার অন্য কেউ না জানো, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা এবং সবাই জানেন যে এপ্রিলের 3য় সপ্তাহ থেকে শুরু করে মের ফার্স্ট 2 উইক্সের মধ্যে ফ্লাডটা সাধারণত এসে থাকে ওখানে। আপনি একেবারে মোটামুটি তাদের কাছে তারিখও আছে, এই আপনার এপ্রিলের 20 তারিখে, যেটা উনি বলছিলেন যে আর কটা দিন পরে আসলে এই ক্ষতিটা হতো না। এপ্রিলের 20 তারিখ থেকে মে মাসের এই সময়টাতে
এখন সেই জন্য প্রশ্নটা উঠেছে ওই যে আপনার ডুবো বাঁধ যেগুলো সাবমার্সিবল বাঁধের প্রশ্নটা এই বাঁধ কিন্তু অনেক লম্বা, এক সুনামগঞ্জেই 1500 কিলোমিটার বাঁধ আছে। এই বাঁধের প্রশ্নটা কেন এসছে ওই যে আকস্মিক বন্যাটা আসে এই ফসলটা পাকবার আগে, তাতে আপনি চিন্তা করেন 6.5 মিটার যদি বাঁধের উচ্চতা হয়, তো বাঁধ কতখানি উঁচু আপনি 3 দিয়ে পূরণ করেন, প্রায় 19-20 ফিট উঁচু বাঁধ এগুলো। এইসব বাঁধও ডুবে যায় কিন্তু পানির তোড় যখন খুব বেশি আসে, কিন্তু একটা পর্যায় পর্যন্ত পানিকে যাতে ঠেকাতে পারে সেই সময়, এবং সেই সময় কৃষকরা কিন্তু প্রস্তুতি নিয়ে নেন তাদের এই ধান কেটে ঘরে তুলবার জন্য। এবং উনি তো একসময় সিলেটের বিভাগীয় কমিশনার ছিলেন, আমি যতদূর জানি। সুনামগঞ্জ শহর কিন্তু এক রাস্তার শহর মূলত এখন পর্যন্ত, এবং এই সময় গেলে দেখা যেত যে সমস্ত রাস্তার উপরে কৃষকরা ধান কেটে এনে রেখেছে বন্যার সময়, আর চারিদিকে শুধু পানি এবং পানি। আরেকটা বিষয় হচ্ছে এই যে বাঁধগুলো, এই বাঁধগুলোর প্রতি বছর আপনার রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। আমি একেবারে আপনাকে খুব স্পষ্ট করে বলতে চাই, এই যে আপনি যদি কিছু না 10 বছর আগের পত্রপত্রিকাও দেখেন, 2006, 2007, 2008 ওই সময় দেখবেন, তখনও কিন্তু ওই এলাকার লোকজনের একটা খুব বড় অভিযোগ ছিল যে এই বাঁধগুলো যথাসময়ে মানে রক্ষণাবেক্ষণ করা হয় না। যদি শুকনোর সময় বা আরও আগে পেছনের দিকে গিয়ে যদি আমরা এই বাঁধগুলোকে রক্ষণাবেক্ষণ করতাম তাহলে কিন্তু ক্ষতি হতো, কিন্তু এইবারে ক্ষতির মতো না হয়, অন্যান্যবারও কিন্তু ক্ষতি হয়। সেই ক্ষতির হাত থেকে কৃষকরা রেহাই পেতেন। মমিনুল মজদিন নামে একজন সিলেটের পৌরসভার আপনার চেয়ারম্যান ছিলেন, তিনি আপনার হাসন রাজার আত্মীয়, মানে নাতি সম্ভবত। তো তিনি 2007 সালে আমাকে বলেছিলেন যে ভাই দেখেন, মাত্র 12 কোটি টাকার একটা বিষয়, 12 কোটি টাকা হলে আমরা এই বাঁধগুলোকে রক্ষণাবেক্ষণ করতে পারি, কিন্তু এটা আমরা এতশো কোটি টাকার চাল দেই সরকারকে, মানে জাতিকে, অথচ এই 12 কোটি টাকা আমরা পাই না। সেখানে কারণটা কি জানেন? এই যে দুর্নীতি প্রশ্নটা এসছে, কারণটা হচ্ছে আমাদের দেশে ছোট কাজে দুর্নীতি, মানে ছোট কাজে এরা উৎসাহী বোধ করেন না যারা এর সঙ্গে জড়িত। কম্বোডিয়াতে একটা কথা আছে, বড় লোকে বড় ঘুষ খায়, ছোট লোকে ছোট ঘুষ খায়। তো এখানে হচ্ছে 12 কোটি টাকা আপনি কত টাকা চুরি করবেন, কত টাকার ওখানে কমিশন পাবেন। বড় প্রকল্প না হলে পানি উন্নয়ন বোর্ডের অনেকের বিরুদ্ধে এই অভিযোগটা কিন্তু আছে। উপকূলীয় এলাকায় যে পোল্ডারগুলো আছে, সেই পোল্ডারের যে স্লুইস গেট, বহু জায়গায় দেখা গেছে স্লুইস গেট শুধু নাট বল্টুর কারণে স্লুইস গেটগুলো চলে না ঠিক মতো। এখন নাট বল্টুর জন্য কত টাকা লাগে, ওই টাকাতে প্রকৌশলীদের ইন্টারেস্ট নেই। কাজে এই যে আমাদের মন্ত্রী মহোদয় বললেন যে পানির গতি, দুর্নীতি এগুলো আলাদা জিনিস না, তো এগুলো পানি উন্নয়ন বোর্ড খুব ভালো করে জানেন যে বর্ষা আসবে, এই সময় বৃষ্টি আসবে, কখনো বৃষ্টির পরিমাণ বেশি হলে পানি উপচে পড়বে। এবার তো যেটি হয়েছে যে বাঁধের উপর দিয়ে পানি এসেছে, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গা রক্ষা করা সম্ভব হতো যদি আপনার মেনটেনেন্সটা প্রপার থাকতো। কিন্তু সেই মেনটেনেন্সটা প্রপার না থাকার কারণে, কারণ শুনেন দেখেন, রামসার কনভেনশন অনুযায়ী 1971 সালে যেটা সই হয়েছে ইরানের রামসার, সেই হিসাবে বাংলাদেশের প্রায় পুরোটাই একটা বিরাট অংশ কিন্তু জলাভূমি। এই জলাভূমির মধ্যে হাওর হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ এলাকা, এবং বিল আর একটা গুরুত্বপূর্ণ এলাকা। হাওরের মধ্যেও বিল থাকে, আবার বাওর আছে, আন্ধা গাং আছে, নানান রকম জিনিস। যেমন ধরেন এই যে চলন বিল, এখন চলন বিলে বন্যার পানি আসছে। এক সময় তো চলন বিলে নর্মাল বর্ষাতেই আপনার এটা একটা ভীতিকর অবস্থা ছিল, সবাই যারা দেখেছেন সেই সময়। এখন চলন বিলের মাঝখান দিয়ে রাস্তা করেছেন, আপনি দুই দিকে পানি ওইভাবে আসে, চলন বিলের সেই সৌন্দর্য নষ্ট হয়েছে। সিলেটেও কিন্তু হাওরগুলোর কিছু কিছু সৌন্দর্য নষ্ট হয়েছে, কিছু কিছু সৌন্দর্য এখনো আছে। কারণ শুকনোর সময় আপনার ওই যে বিল থাকে, সেই বিল থেকে কৃষকরা কিন্তু ওষুধ দিয়ে মাছ মেরে ওখান থেকে মাছ সংগ্রহ করে। আবার যেমন ধরেন মানে আপনার হিজল করচ গাছ লাগানোর জন্য সরকারের একটা বিরাট কর্মসূচি ছিল, কিছু কিছু জায়গায় লাগানো হয়েছে, কিছু কিছু জায়গায় ওরা কেটে নিয়ে যায়। এবারের যে ঘটনাটা, এবারের যে কষ্টটা, কৃষকদের যে কষ্টটা, বা এবার যে পানিতে ভেসে আসার বিষয়টা, সেটার জন্য মূলত মোটা দাগে আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন? প্রথমটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, প্রথমটা হচ্ছে প্রাকৃতিক। এখানে আমি এখানে বলবো না যে এইটা অমুকে ডেকে নিয়ে আসছে, অমুক এটার জন্য দায়ী। আমাদের ব্যর্থতাটা হচ্ছে আমরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারি নাই, বা পেছন দিক থেকে উজানের পানি কারা ছেড়ে দিচ্ছে, কেন আসছে, এটা কোনো ছাড়ার কোনো না। আমি বলি, আপনি এটা ছাড়ার কোনো বিষয় ছিল না। চেরাপুঞ্জিতে যে বৃষ্টি হয়েছে, সবচেয়ে বেশি বৃষ্টিপাত চেরাপুঞ্জিতে হয়, এবং মেঘগুলো যে পাহাড়ের গায়ে যখন লাগে তখন কিন্তু ঠান্ডাতে মেঘ থেকে বৃষ্টিপাত হয়ে যায়। এবং এবার এত বৃষ্টিপাত হয়েছে, সারা বছরে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাত
7 দিনে হয়ে গেছে। মানে চেরাপুঞ্জিটা কোন এলাকায় পড়েছে? এটা ভারতে, আসামে। তাহলে না, তাদের আপনি- বৃষ্টির পানি এখানে আসছে। হ্যাঁ, তাদের বৃষ্টির পানি কিরণ, তারা আপনি- ছেড়ে আপনি দিয়েছে। আমাদের ছেড়ে দিয়ে না, এটা ছেড়ে দেওয়ার ব্যাপার না। আমাদের আবহাওয়া অধিদপ্তর কি বলেছে যে বাংলাদেশের ভেতরে আপনি ফরগেট চেরাপুঞ্জি, এই যে এই অঞ্চলে মানে ঢাকা এবং আশেপাশের অঞ্চলে আপনার এবার অন্যান্য বছরের তুলনায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হয়েছে, সামনে আরো বেশি বৃষ্টি হবে। কালবৈশাখীর পরিমাণ বেড়ে গেছে অন্যান্য বছরের তুলনায়, এবার কিন্তু ইতিমধ্যেই কালবৈশাখীর জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো বিষয়টি আসলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। সেই হিসাবে যদি আপনি বলেন ইটস ডেফিনেটলি ম্যান মেড রিজন, যেহেতু জলবায়ু পরিবর্তনের জন্য আমরা হ্যাঁ, দায়ী। সেটার জন্য তো সারা মানে আমাদের চাইতে দায়ী। যারা বেশি কিন্তু উন্নত যে- দেশ তারাই দায়ী। কিন্তু যে বাড়তি পানিটা এসছে, ওই যে বললাম, হ্যাঁ এখানে একটা যেটা হতো সেটা হচ্ছে যে আমরা ভারতের কাছ থেকে পূর্বাহ্নে আমরা যদি সময় মতো ওই মেট্রোলজিক্যাল ডাটাটা পেতাম, তাহলে হয়তো কোনো কোথাও আপনার কিছু কিছু ব্যবস্থা আপনাকে বলি, আমাদের মেট্রোলজিক্যাল ডাটা এখন আমরা 3 দিন আগে প্রসেস করতে পারি, 3 দিনের বেশি আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না। এটা আপডেট করা হচ্ছে, এটা আগামী 2 বছরের মধ্যে আমাদের সমস্ত সিস্টেমগুলো আপডেট করে ফেললে আমরা 7 দিনেরটা পারবো এবং অটোমেটিক তথ্যগুলো পাবো। কিন্তু 7 দিন আগেও তথ্য পেলেও যেটা হতো, যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানিগুলো বাদ দিয়ে রাখার মতো ব্যবস্থা আমাদের ছিল না, এবং ওটা করাও সম্ভব না। আমাদের এই হাওড়ে আলটিমেটলি আমাদেরকে ডুবন্ত বাদই দিতে হবে। ওই সার্টেন লেভেলের বেশি পানি হয়ে গেলে ওইটা ভরে যাবে, এটাই স্বাভাবিক। তার চেয়ে বেশি যদি আমরা বাদ দিয়ে ফেলি তাহলে কিন্তু একটা আরেকটা মানে ডিজাস্টার ঘটবে, মানে সেটা পরিবেশগত সমস্যা তৈরি হবে। আমাদের এই হাওড়ের এই যে জীববৈচিত্র্য, ওখানকার জীবনযাপন, ওখানকার সিস্টেম, ওখানকার মৎস্য চাষাবাদ, এই বিষয়গুলো দেখতে হবে। আরেকটা বিষয় আছে সেখানে, যে জিনিসটা এখন হাওড়বাসীরা যেটা করে, BR29 ধান উৎপন্ন করে, এটা হাই ইল্ডিং ভ্যারাইটি। কিন্তু তার আগে যে কয়েকটা ভ্যারাইটি ছিল যেগুলো BR20 বা তার আগে, সেগুলোর কিন্তু উৎপাদন একটু কম ছিল, কিন্তু তাদের ফলন উৎপন্ন হতে তাদের সময় আরো 1 মাস কম লাগতো। যদি আমরা ওইটা না করে যদি ওই আগের ভ্যারাইটিতে যদি ধান লাগাতাম, অথবা আপনি জানেন যে বোরো ধানের একটা আমাদের অরিজিনাল যে ভ্যারাইটি ছিল সেটা পানি হয়ে গেলেও কিন্তু পানিতে 2-3 দিন ডুবে থাকতে পারতো, পানি বাড়ার সাথে সাথে কিন্তু সেটাও বাড়তে পারতো। এগুলি করবে কে? মানে এই কৃষকদেরকে কোন ধান লাগাবে, কি করবে? ডুবন্ত বাঁধ অবস্থা থাকলে এই যে 1 কোটি মানুষের যে কষ্ট, এই প্রতিকারের জন্য এই দায় দায়িত্ব বা না, সেটাতে কৃষি দপ্তর তো তাদেরকে সবসময় বলছেই, প্রচার প্রচারণা করছে। এই যে মানুষ যে ইরি ধান লাগাচ্ছে, এটা কি খুব বেশি প্রচার করতেছে? কৃষক যখন দেখে যে ইরি ধান করলে ফলন উৎপাদন বেশি হচ্ছে, তার স্বার্থেই সে করছে। এখন এই সমস্ত ঘটনা যখন ঘটলো, তখন কিন্তু ঠিকই তারা থেকে শিখবে যে ভবিষ্যতে এই হাই ইল্ডিং ভ্যারাইটি না লাগিয়ে তারা হয়তো তার আগেরটা লাগানোর জন্য আমরা প্রচার প্রচারণা করতেছি, বলতেছি, তাতে কি হবে? এখন হয়তো উৎপাদন কিছুটা বাড়লো, কিন্তু এতে সময় দীর্ঘ 1 মাস বেশি লাগার জন্য হয়তো পুরোটাই নষ্ট হয়ে গেল। কিন্তু তার 2টা ভ্যারাইটি আগের যদি সে ধান লাগাতো, তাহলে হয়তো 1 মাস আগে ধানটা উঠে যেত, তখন ফসল কম হলেও কিন্তু তাদের জন্য লাভবান হতো। 1 কোটি মানুষ কম বেশি কষ্টের শিকার হয়েছে, সেটি কৃষি অধিদপ্তরই হোক বা পানি উন্নয়ন বোর্ডই হোক, এই দায় দায়িত্ব যাদেরই না হোক না কেন, মানুষের কিন্তু কষ্ট কিন্তু চলছে, এবং এটার জন্য প্রতিকারের দায় দায়িত্ব। কিরণ, আপনি কিন্তু দায় দায়িত্বের ব্যাপারটা শুধুমাত্র সরকারি কর্মচারীদের উপরে ফেললে হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের জনপ্রতিনিধিরা কি করেন, তারা নির্বাচনের জন্য যে ধরনের উন্মত্ত প্রতিযোগিতায় অবতীর্ণ হন, মানুষের কল্যাণে তারা কি কাজটা করেন, এই প্রশ্নটা কিন্তু আজকে জবাবদিহি করতে হবে তাদেরকে। তারা কি করেছেন? তারা তো জানেন এই ঘটনাগুলো। সুনামগঞ্জে যারা জনপ্রতিনিধি, সেটা আপনার ইউনিয়ন পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক, তারা কি করবেন? ফ্যাসিলিটেট তো সরকার করবে, জনপ্রতিনিধি সেখানে না, তারা তো সরকারের কাছে নিয়ে আসবেন বিষয়টা, যে এইবার যদি এরকম হয় বা বাঁধগুলো মেনটেন হচ্ছে না, বাঁধগুলো আপনার মেনটেন করার জন্য দাবি তুলবে, তারা সরকারের কাছে বলবে। তো সেগুলো যদি না বলেন, শুধুমাত্র নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের একটা বিরাট দায়িত্ব আছে। আমাদের সেই দায় দায়িত্বের কথা স্বীকার করে, এবং আমরা দেখেছি যে না, আমরা অন্য কারো দায় দায়িত্ব তো আমরা নিতে পারবো না, এবং নেওয়া ঠিক হবে না। আমাদের দায়িত্ববোধকে আরো শানিত করার জন্য, স্বচ্ছ করার জন্য, তদন্তের স্বার্থে আমরা তাদেরকে সেখান থেকে অফ রেখেছি। তাদেরকে আমরা সাময়িক বরখাস্ত করে হেডকোয়ার্টার এনেছি। আমাদের মন্ত্রণালয় থেকে পৃথকভাবে 4 সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত করছে, পানি উন্নয়ন বোর্ড নিজেও তদন্ত করছে। এমনকি যেহেতু পত্রপত্রিকায় নিউজ আসার পরে বিভিন্ন লেভেল থেকে
এটা দাবি আসার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন থেকেও আলাদা করে পৃথকভাবে তদন্ত হচ্ছে সবগুলো। এইবার কিন্তু তদন্ত রিপোর্ট আমরা প্রকাশ করব, এটা জনসম্মুখে আপনারা যেভাবে বললেন বা মন্ত্রী সাহেব যেভাবে বললেন, তার তদন্ত রিপোর্টে মনে হবে যে কোনো দুর্নীতি নাই বা কিছু। না না না, আমার কাছে না, আমরা যখন এলাকায় গিয়েছি, সবার সাথে আলাপ করেছি, দেখেছি, এবং তখন কৃষকদের সাথে সবার সাথে কথা বলে মনে হয়েছে যে এই কাজগুলো আরো আগেই করা উচিত ছিল। ধীর গতির একটা, আমি যদি ঠিক সময় কাজটা না করি সেটা আমার কাজের গাফিলতির একটা পর্যায়ে পড়ে। আবার ওটাও আছে, যেমন ধরেন এই দুর্যোগের সময় ওই যে আপনি বললেন না যে জনপ্রতিনিধি, আপনি আমাদের ত্রাণ মন্ত্রীকে দেখেছেন পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে ওখানে গিয়ে, তিনি তো তাদের পাশে গিয়ে দাঁড়ান নাই। তো উনি গিয়েছেন না, গিয়েছেন, কিন্তু আমি বলছি যে লোকের কাছে যেই এইবার যে পরিমাণে ত্রাণ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে আরেকটা ফসল না ওঠা পর্যন্ত সবাইকে যেভাবে সাহায্য করা হবে, টাকা পয়সা দিয়ে ফ্যামিলি প্রতি ওই 30 কেজি করে চাল দিয়ে এবং আলাদা ওএমএস চালু করে প্রায় 4 লক্ষ থেকে 4 লক্ষ ফ্যামিলি, তার থেকে আরো বেশিও বাড়তে পারে। আমার মনে হয় না যে এরকম ত্রাণ কোন বছর এইভাবে দেওয়া হয়েছে। আমরা ত্রাণের প্রসঙ্গে আসার আগে কয়েকটা পত্রিকা কয়েকটা কোট যাই, ত্রাণ পর্যাপ্ত কিনা সে বিষয়ে আমরা নিশ্চয় আলোচনায় আসবো। আমরা দেখেছি যে এই পাহাড়ি ঢল ঠেকাতে ফেব্রুয়ারির শেষে নির্মাণ কাজ শেষ করার কথা ছিল, 31শে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে, সেটা করা হয়নি। যে কথাগুলো বিভিন্ন জায়গায় ঘটেছে, ঘটনাগুলো জামালপুরের পাকনা হাওরের ছোট বড় 16টি, সানোয়া ডাকুয়া হাওরের 6টি এবং হারির বিলে 27টি বেড়িবাঁধ এবং ক্লোজারের মধ্যে অর্ধেক কাজও শেষ হয়নি, কিন্তু এই 31শে মার্চ সময় বাড়ানো পর্যন্ত। এই জন্যই কিন্তু এইগুলো আমাদের কাছে এসছে এবং আমাদের কাছে প্রাইম এফএসি মনে হয়েছে যে এখানে কোনো কাজের গাফিলতি থাকতে পারে। তার জন্যই কিন্তু ওই এলাকায় এই সমস্ত কাজের জন্য যারা সরাসরি সম্পর্কিত, এবারে কিন্তু প্রথম একজন চিফ ইঞ্জিনিয়ার পর্যায়ের কর্মকর্তাকে, একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে, সেই পর্যায়ে ইভেন একজন এক্সিয়ান যিনি সরাসরি কাজ করে থাকেন, সেই লেভেলে আমরা তাদেরকে তদন্তের আওতায় এনেছি, তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছি। আমি মনে করি এটা পানি উন্নয়ন বোর্ডকে এবং আমাদের মন্ত্রণালয়কে একটা নাড়া দিয়েছে। আমরা মনে করি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের প্রতি দায়িত্ববোধের স্বার্থে এই কাজটা আমরা করেছি। জি, আপনি বলছিলেন যে এটি জনগণের দায়িত্ব, জনপ্রতিনিধির দায়িত্ব রয়েছে, কিন্তু জনপ্রতিনিধি এবং জনগণের মধ্যে আমরা দেখেছি সেদিন সচিব সাহেব যেটি বলেছেন যে দুর্গত এলাকা ঘোষণা করতে হলে অর্ধেক মানুষকে মারা যেতে হয়, তা না হলে হয় না, আমরা মন্তব্য দেখেছি, কিন্তু জনপ্রতিনিধি সেটা কিন্তু সেখানে তারা বলেছেন না, আপনার কথাটা সঠিক না। এটা নিয়ে একটা বিভ্রান্তি হয়েছে। উনি পরে আরেকটি টেলিভিশন চ্যানেল দেখলাম, উনি বললেন যে না, ওনাকে মিসকোট করা হয়েছে। আমি কিন্তু আইনকে এইভাবে দেখি না। আমার কথা হচ্ছে, যখন আপনার 10,000 বলেন, 20,000 বলেন, 50,000 বলেন, 1 লক্ষ 2 লক্ষ লোক মানুষ দুর্গত, আপনি খবর করছেন না যে দুর্গত মানুষ আর দুর্গত এলাকার ঘোষণা করবার জন্য তো আইনের কোনো প্রয়োজন নাই। আইন আছে, আমাদের অনেক আইন আছে, পুরনো আইন আছে। আইন মেনে যদি আপনি চলেন, আইন মেনে চললে কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন না, আবার অনেক কাজ করতে পারবেন। এখানে তো আইনটা বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে আপনি মানুষ কি অবস্থায় আছে, মানুষের কষ্টটা আপনি উপলব্ধি করছেন কিনা। আরো কয়েকটি বিষয় কিন্তু এখানে আপনার এর কোনো জবাব এখন পর্যন্ত আসেনি, আশা করি সরকার জবাব দেবে। যেমন ধরেন হাঁস তো পানির, এখন দুইটা ব্যাখ্যা হতে পারে। হাঁস মারা গেছে কেন? একটা হতে পারে যে হাঁস ওখানে যে মাছ খেয়েছে, যে মাছগুলো মারা গেছে সেটা কারণে হতে পারে। আরেকটা হতে পারে পানির যে তোড়, সেই তোড়ে হাঁস রক্ষা করতে পারে না নিজেকে। ছাগল মারা গেছে, ছাগলের প্রধান শত্রু কিন্তু পানি। আবার যেমন ধরেন মাছ কেন মারা গেছে? মাছকে এই কারণে মারা গেছে যে পানিতে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছিল উপরে, সেই জন্য, না অন্য কোনো কিছু ছিল? ইউরেনিয়ামের যে কথাটা আসছিল, না আমি বলছি যে ইউরেনিয়াম বলেন, ফার্টিলাইজার বলেন, পেস্টিসাইডস বলেন, সমস্ত কিছুই যদি আমি মেনেও নেই তর্কের খাতিরে, তো অনেকগুলো অপশন আছে, তো সেই অপশনগুলো সম্পর্কে তো সরকারকে কিন্তু খুব পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। সেটা কিভাবে হতে পারে? যদি সেটা পানির সঙ্গে যদি তেজস্ক্রিয়তা এসে থাকে, কোথা থেকে আসবে সেটা? সীমান্তের অপর পার থেকে, কারণ পানিটা এটা ধারণা করা হয়েছিল, পত্রপত্রিকায় রিপোর্ট এসেছিল, কিন্তু আমাদের আণবিক শক্তি কমিশন যে তারা প্রাইমারিলি যে ডাটা সংগ্রহ করেছে, সার্ভে করেছে, পরীক্ষা করেছে, সেখানে তারা তার সত্যতা পায়নি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিমও গিয়েছে, আরো অন্যান্য বেসরকারি টিমও গিয়েছে। এই বিষয়গুলো সায়েন্টিফিক্যালি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত ইউরেনিয়ামের অস্তিত্বের কথা পাওয়া যায়নি। তবে যেটা ধারণা করা হয়েছে যে যেহেতু ধানগুলো ওই অবস্থায় ছিল, এখনো পাকে নেই, ধানগুলো এসছে এবং তখন যেগুলো পানি চলে আসার প্রেক্ষিতে পচে একটা অ্যামোনিয়ার অবস্থানটা অনেক
বেড়ে গিয়েছিল এবং যেখানে ডিজলভ অক্সিজেন কমে গিয়েছিল, এত তাৎক্ষণিকভাবে এত কমে গিয়েছিল যে মাছ তখন অনেক মাছ মারা গিয়েছে। কিন্তু তার পরক্ষণে যখন পানি আরো অনেক বেশি চলে এসছে, তখন ওই পানির সাথে যেহেতু ডিজলভ অক্সিজেনের পরিমাণ বেশি ছিল, তখন কিন্তু আবার এটা অনেকটা ন্যাচারালি ব্যালেন্স হয়ে গিয়েছে। আবার এখানে আরেকটা প্রশ্ন আছে যে পরিমাণ পানি এসছে এই পানিটা আমরা কন্টেইন করতে পারতাম কিনা, ধারণ করতে পারতাম কিনা। ওখানে যতগুলো নদী না, আছে, এই একটা ভালো কথা বলেছেন, সুরমা, কুশিয়ারা, জুড়ি যতগুলো আছে, জাদুকাটা, এই সমস্ত নদীগুলো আমরা কিন্তু দেখেছি আপনার যার যে ক্যাপাসিটি আপনার হোল্ড করবার, পানি হোল্ড করার, সেই ক্যাপাসিটি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং সেটা আমাদের কারণে কিন্তু আপনার নিচটা ভরাট হয়ে যাচ্ছে, Dredging করা হচ্ছে না। পলি আসছে, ড্রেজিং করা হচ্ছে না। আমাদের এই পানির সাথে কিন্তু অনেক অনেক মানে সেডিমেন্টেশন আসে, যেটা মানে যেহেতু পাহাড়ের উপরে গাছ উজান থেকে আসে, সোজা হিসাবে। ধ্বংস করে দিচ্ছি এবং ওখানে মানুষ ওদিকে উন্নয়ন হচ্ছে, সেই পলি যেগুলো আসে আমরা দেখেছি যে বোলাই, জাদুকাটা, রক্তি, আবহাওয়া, এই 4-5টা নদী প্লাস 53টা খাল আছে সুনামগঞ্জে। এগুলো যদি আমরা ড্রেজিং করতে পারি তাহলে কিন্তু পানি অত এইভাবে ফ্লাড অনেকটা কমে যাবে, কারণ নদীর তলদেশ স্ফীত হয়ে গিয়েছে, সেখানে পানির ধারণ ক্ষমতা কমে গিয়েছে। ড্রেজিংটা করলে কি করবে আবার? পানি উন্নয়ন বোর্ড করবে এবং আমরা ড্রেজিং এর জন্য কিন্তু আমরা যেহেতু একটা শিক্ষা আমরা পেয়েছি, এই শিক্ষা থেকে আগামীতে ব্যাপক হারে ড্রেজিং করার আমরা পরিকল্পনা করেছি এবং আগামী বছর থেকে এই আগে আপনাদের কাছে কোনো সার্ভে ছিল না নাকি? আপনারা সার্ভে ছিল এবং ড্রেজিং এর বিষয়গুলো আমাদের পরিকল্পনার মধ্যে ছিল, কিন্তু অত ব্যাপকভাবে ড্রেজিংটা করা হয়নি। শুনেন, এখানে একটা ছোট্ট কথা বলি, হয়তো উনি অসন্তুষ্ট হয়। আপনি ব্যুরোক্রেসিকে আমরা দোষ দেই তো, বাংলাদেশের ব্যুরোক্রেসি কিন্তু অনেক দেশের ব্যুরোক্রেসির তুলনায় কম এফিশিয়েন্ট না। আমেরিকান ব্যুরোক্রেসি আমাদের ব্যুরোক্রেসির চেয়ে আরো খারাপ অবস্থায়। ভারতের ব্যুরোক্রেসির কথা আমি আমেরিকা, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের নিজেদের মধ্যে মনিটরিং, সুপারভিশন, এইসব বিষয়গুলোর একটা আছে, অভাব আছে। আর আরেকটা হচ্ছে, ঝড় না হতে হতে, বন্যা না হতে হতে গত কয়েক বছর কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় নাই, যেটা অনেকে ঠাট্টা করে বলে যে বর্তমান সরকারের কপাল ভালো, সেই জন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় নাই। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ার ফলে এক ধরনের কিন্তু এটাকে কমপ্লাসেন্সি বলে ইংরেজিতে, যে হ্যাঁ হয়তো হবে কিন্তু এতটা হবে এইটা ঠিক মানে কল্পনা করতে পারেনি। আপনি ওইটুকু খালি চিন্তা করেন না, বাঁধের উচ্চতা হচ্ছে 6.5 মিটার, মানে 19 ফিট 20 ফিট, সেটা চলে গেছে 24-25 ফিটে। আপনি এই ডিস্টেন্সটা যদি আপনি হিসাব করেন তাহলে তো আপনি বুঝতে পারবেন। ঢাকা শহরে কালকে সন্ধ্যায় যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, কতক্ষণ বৃষ্টি হয়েছে। কাজে পানিটা তো আসলে সমগ্র দেশ কি প্রকৃতির সাথে যুদ্ধ করছে? এক অর্থে তো বটে, বাংলাদেশ মানেই তো তাই আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে চলছি। এটা নদীমাতৃক দেশ। আগে তো বর্ষার সময় কি হতো, আমাদের 20-30% জায়গা শুকনো থাকতো, বাকি সব তো পানির নিচেই থাকতো। এখন তো আস্তে আস্তে পলি জমে পোলারাইজেশন করে, ইরিগেশন করে আমরা এই অবস্থার সৃষ্টি করেছি যে ওই বাঁধের মধ্যে পানি যায় না, কিন্তু আশেপাশ দিয়ে তো পানি যায় এবং সেখানে পলিমাটি আসে। প্রতি বছর আমাদের যে 3টা নদীর অববাহিকা আছে, সেখান থেকে বলা হয় 2 বিলিয়ন টন পলি আসে। পৃথিবীতে কোনো ডেল্টা এত সক্রিয় ডেল্টা না, এত চ্যালেঞ্জ ফেস করে না যতটা বাংলাদেশ চ্যালেঞ্জ ফেস করতেছে। অর্থাৎ এত কিছুর ভিতরেও কিন্তু আমরা অনেক দিকে অনেক এগিয়েছি এবং আপনি দেখেন আমাদের প্রতি বছর কিন্তু প্রায় 16 কিলোমিটারের মতো জায়গা কিন্তু ওই নদীর মোহনায় সমুদ্রে মানে জাগতেছে। এটা তো কম কথা নাই, নতুন ভূমি যাচ্ছে উপকূলীয় এলাকায়। আপনি ভাষার কথা বললেন, বাংলাদেশের আপনি গ্রামাঞ্চলে যান, বাংলাদেশে কিন্তু বৃষ্টি, বন্যা এগুলো আলাদা। বৃষ্টিকে বর্ষা বলে, যে বর্ষার সময় একটু পানি হবে, বেশি হবে, মানুষ কিন্তু স্বাভাবিকভাবে ওটাকে গ্রহণ করে, তাই বর্ষা বলে। অন্য সময় বলে মানে বন্যা বা বানের জল আসছে, যখন ওইটা বর্ষার যে অবস্থাটা আছে, স্থিতিটা আছে পানির, ওইটাকে যখন অতিক্রম করে যায়। এগুলো নানান রকমের, এটা শুধু আপনি তাৎক্ষণিকভাবে পুরো বিষয়কে সলভ করতে পারবেন না। সলভ করার রাস্তাটা হচ্ছে যে, যেহেতু সরকারের হাত তো দুর্গার হাতের চেয়ে বেশি, দুর্গার হাত 10টা, সরকারের হাত 100টা, এবং আমাদের মতো দেশগুলোতে সরকার হচ্ছে সকল ক্ষমতার উৎস। সেই জন্য মানে আমার কাছে অবাক লেগেছে যে যেখানে পুরো মেশিনারি অ্যাক্টিভেটেড হওয়া উচিত ছিল অনেক দ্রুত গতিতে, মন্ত্রীর নেতৃত্বে, জনপ্রতিনিধিত্বে, পুরো বিষয়টি আমি দেখলাম যে সবাই প্রধানমন্ত্রীর জন্য বসে থাকলেন।
প্রধানমন্ত্রীকে যেতে হলো শেষ পর্যন্ত ওখানে ইন্টারভেন করার জন্য। এইটা হচ্ছে প্রধানমন্ত্রী ইন্টারভেনশন শেষের দিকে করেছেন, প্রথম দিকে তো কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। না না তার আগে কিন্তু সবাই গেছে। তবু আমাদের দেশের সিস্টেমে প্রধানমন্ত্রীর উপর মানুষের আস্থা কিন্তু অনেক বেশি। সেটাই তো, কিন্তু দায়িত্ব গিয়ে তো প্রধানমন্ত্রীর উপরেই পড়ে শেষ পর্যন্ত। আলটিমেটলি আমি সেই জন্য বলছি যে সেখানে মন্ত্রীরা সিস্টেম ডেভেলপ করলে হয়তো এটা দরকার ছিল। মন্ত্রীরা গিয়েছে, প্রেসিডেন্টও গিয়েছে, প্রেসিডেন্ট নেত্রকোনায় গেছেন বাইরে যাওয়ার আগে, তার সুনামগঞ্জেও গিয়েছেন, সুনামগঞ্জেও গিয়েছেন, কিন্তু ভিজিবিলিটিটা হয়ে যায় ওই জায়গায় আর কি। দর্শক, আমরা আলোচনা করছিলাম আমাদের হাওরের কান্নার যে বিষয়টি বলি সেটি নিয়ে, এবং আমরা আমাদের সাথে যুক্ত করতে পেরেছি সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান এবং সিনিয়র সাংবাদিক জনাব মাহফুজুল্লাহকে। আমরা আবারও ফিরে আসবো এই আলোচনায়, আপনারা নিশ্চয় আমাদের সাথে থাকবেন। দর্শক, আরেকবার স্বাগত প্রাণফোটা নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে আমরা যুক্ত করেছি আবারও আমাদের বিরতির পর দুজন অতিথি, সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান এবং সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহকে। আমরা একটুখানি আসি, আপনি ত্রাণের কথা বলছিলেন যে বিরতির পূর্বে সম্মানিত সচিব মহোদয়, এবং সেখানে আপনি বলেছেন যে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা সরকার করেছে, কিন্তু আমরা দেখেছি যে মাথাপিছু 30 কেজি করে বোধহয় মাসে প্রতি পরিবারকে দেওয়া হচ্ছে। তো আমরা যদি সেই জায়গাটা একটুখানি আঙ্কিকভাবে বিশ্লেষণ করি, প্রতি পরিবারে 4 থেকে 5 জন করে সদস্য থাকলে প্রতি বেলায় 2 কেজি যদি ধরি, তাহলে প্রতিদিনই হচ্ছে গিয়ে তার 4 কেজি চাল লাগবার কথা। তাহলে এই 4 কেজি চাল মাসে তার লাগে 120 কেজি। তো এই অবস্থার একটা প্রেক্ষাপটে সেই পরিবারগুলো আসলে কি খেয়ে পরে তাদের জীবন যাপন করতে পারবে কিনা? আমরা দেখেছি 500 টাকা করে সাহায্যের কথা বলেছে সরকার, এবং 500 টাকা পরিবারে দেওয়া হচ্ছে। তো মাতৃত্বকালীন যারা মারা রয়েছে, শিশুরা রয়েছে, অসুখ বিসুখ রয়েছে, নানা ইমার্জেন্সি রয়েছে, তো এই 30 কেজি চাল বা 500 টাকা দিয়ে একটি পরিবারকে কি এই যে দুর্যোগকালীন অবস্থা মোকাবেলা করা সম্ভব? আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আমাদের দেশের জনগণকে এত আন্ডারমাইন কিভাবে করেন আমি জানি না। তাদের তো জনগণ যে আমাদের লোকজন আছে, হাওড় এলাকার হোক, উপকূলীয় এলাকার হোক, আর বরেন্দ্র এলাকারই হোক, তারা কিভাবে সার্ভাইভ করবে তাদের তো নিজস্ব একটা প্ল্যান নিশ্চয়ই আছে। সব তো ডুবে গেছে, তো সার্ভাইভ ডুবে না, তাদের তো বাড়িঘর তো আর ডুবে নেই, তাদের ধান ডুবে গিয়েছে, এবং 1 বছরের ধান ডুবে গিয়েছে মানে যে তাদের আর কিছু নাই। আপনি এটা চিন্তা করলেন, তাদের তো নিশ্চয়ই একটা প্ল্যানিং আছে। এবং আপনি দেখেন না কেন বাংলাদেশের মানুষের সক্ষমতা এই স্বাধীনতার এই 40-45 বছরে একটা হিসাব করে কেউ কেউ বলে 20 গুণ বেড়েছে, কেউ কেউ বলে আরো অনেক বেশি বেড়েছে। এবং আমি তো শিওর যে তাদের নিজস্ব একটা প্ল্যান আছে। তারপর সরকার প্রতি ফ্যামিলি 30 কেজি করে দিচ্ছে, তারপরে 500 টাকা দিচ্ছে, তারপর যদি লাগে সরকার তো দেবেই। এবং তাদেরকে আমরা যদি প্ল্যান করি যে আমরা তাদেরকে জনগণকে সবকিছু ফিড করব, এটাও কিন্তু ঠিক না। এটা জনগণকে অনেক সময় সরকারই তো বলছে যে দুর্যোগকালীন একদম তাদেরকে না খেয়ে তো আজ পর্যন্ত আপনি কি এরকম দেখেছেন যে না খেয়ে কেউ ওই অবস্থায় আছে? সেরকম অবস্থা কিন্তু নাই। আরেকটা জিনিস আছে আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশের অনেক বেশি মিডিয়া অনেক বিষয় অনেক সেন্সেশন ক্রিয়েট করে ফেলে, এবং হাওড় এলাকার জন্য এটাও একটা কিন্তু এটা হয়েছে। এবং আমরা অনেক ক্ষেত্রে এটাকে পজিটিভলি দেখি, এবং অনেক ক্ষেত্রে এগুলো অনেক ক্ষেত্রে ডিমোরালাইজেশনও করে ফেলে। আমার মনে হয় ঘটনা যেটা সেটা যদি বস্তুনিষ্ঠভাবে নিরপেক্ষভাবে আমরা ফোকাস করতে পারি, এটা সবার জন্য মঙ্গলজনক। হাওড়ের যে মানুষগুলো এখন দেখেন দেশের যে অবস্থা, আগে 7.5 কোটি মানুষের জন্য আমাদের যে খাদ্য ছিল উৎপাদন হতো, তার থেকে 3 গুণ খাদ্য বেশি উৎপন্ন হচ্ছে। আমাদের এত এত ঝামেলার পরও আমাদের গড়াইও কিন্তু অনেক বেড়েছে, আমাদের সক্ষমতা অনেক বেড়েছে। এবং আপনি দেখেন যে আমাদের সবকিছু মিলে আমি তো মনে করি যে আমরা মধ্যহার দেশে যাচ্ছি, এবং আগামীতে আমরা 2041-এর মধ্যে আমরা উন্নত দেশে রূপান্তর লাভ করব। এত কিছুর পরেও দুর্নীতির বিরুদ্ধে আমরা এখন যতটা সোচ্চার, যতটা দৃষ্টান্ত স্থাপনকারী সিদ্ধান্ত নিয়েছি, এরকম কি সিদ্ধান্ত আগে হয়েছে? আমরা কিন্তু কোন দিকে তাকাইনি, আমরা দেশের স্বার্থের কথা চিন্তা করি। দুর্নীতির প্রশ্ন আসলে অন্য প্রসঙ্গ চলে আসে, আমরা ব্যাংক, হলমার্ক, শেয়ার কেলেঙ্কারি, এগুলো নানা বিষয় চলে আসে। আমরা যদি এই জায়গাটা একটুখানি আপনার কাছে আবার একটু বিশ্লেষণ শুনতে চাই, সেটি হচ্ছে যে এই 30 কেজি চাল করে যেটি বলছিলেন প্রতি পরিবারের কাছে কি আরো অন্য সঞ্চিত তাদের গোলায়? তারা ইনিশিয়ালি দেখেছে যে 30 কেজি করে দিয়েছে, তারপর যদি বেশি লাগার প্রয়োজন হয় তারপর দেবে। জি, যে আমরা কথা বলছিলাম এই ত্রাণের কথা বলছিলাম, আপনি এই পর্যাপ্ত ত্রাণ কিনা আমরা নানা প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলো দেখেছি, তারা বলছে না এই সেফটি নেটের আওতায় সকল মানুষকে আনা হচ্ছে না। যেখানে 1000 বাংলাদেশে যত বেশি সেফটি নেটের আওতায় আনা হয়েছে, আপনি দেখেন ভারতেও আনা হয়নি, অন্য কোন দেশও এইভাবে আনা হয়নি। তারপর শুধু এটা না, কৃষি ঋণও মওকুফ করা হয়েছে, সামনে সার বীজ এগুলো ফ্রি অফ কস্টে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি ইউনিয়নে বিজিএফ কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 30 কেজি চাল আর 500 টাকা তো আছেই।
তার বাইরেও যদি লাগে ফ্যামিলির সংখ্যা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জি, আমার তো মনে হয় যথেষ্ট করে হয়েছে। তারপরও আমরা ওপেন আছি, সরকার যখন সেই সেফটি নেটে আমি একটুখানি বলি, বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা যদি যাই আমরা একটু এখান থেকে সরে আসি, তাহলে ভারতে কিন্তু প্রতি লোক প্রতি বয়স্ক বৃদ্ধ ভাতা 1200 রুপি দেওয়া হয় এবং তাদের সংখ্যাও বেশি, আর আমাদের 500 টাকা দেওয়া হয়। সুতরাং সেই সব জায়গাগুলো নিশ্চয়ই আমি মনে করি যে আমরা কম্পেয়ারের দিকে যদি না যাই, আমরা যদি এই অন্তত পক্ষে আমাদের এই যে হাওরের যে মানুষগুলো যে কথাটা বলছিলাম যে 30 কেজি চাল এবং 500 টাকা করে, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? সেখানে আমি 2-3টা জিনিস একটু বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের যে আপনি যদি অঞ্চল ভিত্তিতে বা জোনিং যদি করেন বাংলাদেশকে, এক এক এলাকার মানুষের এক এক ধরনের অসহায়ত্ব আছে। এই অসহায়ত্ব কিন্তু হাওড়া এলাকার মানুষের অসহায়ত্ব, আর উপকূলীয় অঞ্চলের মানুষের অসহায়ত্ব, আর ওই যে বরেন্দ্র এলাকার মানুষের অসহায়ত্ব বলতে যে প্রকৃতির সঙ্গে তার, এইটা এক এক এলাকা এক এক রকমের, এবং তার সেই কারণে সে নিজস্ব কিন্তু লড়াইয়ের এবং এটার সঙ্গে টিকে থাকার কিন্তু একটা কৌশল সে বের করেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বল, আপনি জানেন 1970 সালে তো আমাদের অনেক দর্শকেরই হয়তো স্মৃতিতে নাই, 1991 সালে আপনার হয়েছিল, ঝড় হয়েছিল উপকূলীয় এলাকায়। তারপর 1998 সালে বর্তমান সরকার যখন ক্ষমতায়, তখন একবার বন্যা হয়েছিল। আমরা সব সময় দুর্যোগের সময় কি করি, আপনি বন্যা হলে আপনি দেখবেন কি ওই যে 2টা লুঙ্গি দেয়, শুকনো খাবার দেয়, এটা দেয় ওটা দেয়, তারপরে কিন্তু শেষ। সরকারি এবং বেসরকারি সংস্থা। তারপরে কি আপনি কখনো খবর নিয়েছেন যে তার পরবর্তী সময় 6 মাস পরে 9 মাস পরে ওই মানুষগুলোর জীবন কিভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে? এটা কিন্তু কেউ খবর নেন, আপনি কোথাও পাবেন না এই চিত্র। এই যে মানুষ ঝড়ের সঙ্গে, বানের সঙ্গে, তারপরে বলছে মানুষ নিজেই কি নিজেকে, তার নিজস্ব একটা শক্তি আছে, যেই শক্তি দিয়ে, শক্তি বলেন, পরিকল্পনা বলেন, তার সঞ্চয় বলেন, নানান রকম পদ্ধতিতে সেই কাজগুলো করে। আপনি এইটা কখনো কিন্তু আপনি পাবেন না, যে আপনি দেখবেন না যে সবসময় তাকে এটা দেওয়া হয়েছে। 1 2 নম্বর হচ্ছে এখানে অনেকগুলো সহায়তা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেখানে আবার একটা কতগুলি সামাজিক অবস্থান আছে। কিছু কিছু লোক আছেন ওখানে যারা লোক লজ্জার ভয়ে, সামাজিক মর্যাদার ভয়ে, আবার মানে লজ্জায় লাইনে এসে দাঁড়াতে পারছেন না। কিন্তু তাদেরও এখন যেহেতু ফসল নষ্ট হয়েছে, তাদের কিন্তু এক ধরনের ক্ষুধা তৈরি হয়েছে, পেটে তো ক্ষুধা থাকে মানুষের, তাদের কাছে কি করে পৌঁছাবেন সেটা আবার একটা মূল্যবোধের বিষয় আছে। আমি যেটা মনে করি যেটা খুব গুরুত্বপূর্ণ, আমি যেটা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, সেটা হচ্ছে যে তিনি কৃষি ঋণ অর্ধেক মওকুফ করার কথা বলেছেন। পুরো কৃষি ঋণটা ওখানে যদি মওকুফ করে দেওয়া হয়, শুধু সরকারিটা না, বেসরকারি খাতেও যেটা দেওয়া হয়েছে এনজিওদের, কত টাকা যাবে আর সরকারের? 100, 150, 200, 250 কোটি টাকা। পুরোটা যদি মওকুফ করে দেন, এইটা তাদের জন্য কল্যাণকর হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো যে তিনি তো নিজে গিয়েছেন ওখানে, তিনি যেন এই কৃষি ঋণটা পুরোটা মওকুফ করার নির্দেশ দিয়ে দেন। এতে হবে কি, ওই মানুষগুলোর যে কষ্টটা, সেই কষ্ট কিন্তু অনেক কমে যাবে। কারণ তাদের কিন্তু একটা উদ্বেগ আছে যে পানি তো চলে যাবে, পানি চলে যাওয়ার পর তো আবার আমাকে ধরবে এসে ঋণের জন্য, ঋণ পরিশোধের জন্য, এবং আমি কতদিনে ফসল তুলবো, মহাজনের কাছে যে টাকাটা আছে ঋণ নিয়েছে সেটা কি হবে, এইসব নানান রকমের বিষয়। এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটাতে আমি অনুরোধ করব, আমি জনাব জাফর আহমদকে অনুরোধ করবো যে তারা এই বিষয়টা তুলবার জন্য, যাতে কৃষি ঋণটা পুরোপুরি মওকুফ করে দেওয়া হয়। বন্যা আগাম বন্যা আসার আগেই, মানে 2 তারিখে 3 তারিখেই আমরা মাননীয় অর্থমন্ত্রীকে বলে দিয়েছি তখনই যে এই হাওড় এলাকার জন্য যাতে কৃষি ঋণ মওকুফ করা হয়। আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে বলেছি যে তারা যেন উদ্যোগী হয়ে বেশি করে পোনা ছাড়ে, কারণ এবার যেহেতু বন্যা হয়ে গিয়েছে, ধান নষ্ট হয়ে গিয়েছে, সেটা কিন্তু মাছের জন্য খাবার তৈরি হয়েছে। আগামীতে বেশি মাছ উৎপন্ন হবে বলে আমরা ধারণা করছি। আমরা কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে বলেছি যে সাথে সাথে তাদের পাশে দাঁড়ানো হোক, তাদের জন্য সাহায্য করা হোক। এবং এর বাইরেও আপনি শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সার, বীজ এগুলো বিনামূল্যে ভর্তুকি সহ দেওয়ার কথা বলেছেন। এমনকি আপনি যেটা বললেন, আপাতত অর্ধেক মওকুফ করেছে, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আমি তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু আলাদা একটা ফিলিংস সেখানে কাজ করে। উনি কিন্তু আমরা যতটুকু না এগিয়ে যাই, উনি কিন্তু নিজে উপযাচক হয়ে তার থেকে বেশি করেন। আমার মনে হয় যে সমস্ত একটা ভালো পয়েন্ট আউট করেছেন, এই ব্যাপারে হাওড়বাসীদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের এতটুকু কোনো কার্পণ্য থাকবে না। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো বিপদে আমরা সকলে একত্র হয়ে যদি তাদের পাশে দাঁড়াই, এটা কোনো সমস্যাই না। এই সমস্যার জন্য আমাদের বিদেশের কাছে হাত পাততে হবে না, আমাদের নিজস্ব সামর্থ্যের মধ্যেই আমরা এই সমস্যা সমাধান করব। হাওড় থেকে যে পরিমাণ ধান আসে, মানে পুরো অর্থনীতিতে বা মানুষের খাবার হিসেবে যে ধানের যোগান দেয় হাওড়ের ওই অঞ্চল, যে মাছের যোগান দেয়,
আপনি যে সেইটাকে অঙ্কের হিসাবে হিসাব করেন তাহলে এটা কিচ্ছু নেই এখানে, তুচ্ছ এখানে। হ্যাঁ, এবার দুর্যোগ হয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এই দুর্যোগ তো চিরস্থায়ী দুর্যোগ না, দুর্যোগ কেটে যাবে, অবসান হবে, আবার মানুষের জীবন তৈরি হবে, মানুষের নতুন করে জীবন জাগবে, সবই হবে। কিন্তু মাঝখানে এই ইন্টারভেনশনগুলো এবং এই ইন্টারভেনশনগুলো যাতে স্বচ্ছ হয় এবং আবার কেউ যেন পকেটে না ঢোকার সুযোগ পায়, সেটা আপনাকে আমি একটা কথা বলতে চাই, এটা কিন্তু আমাদের উন্নয়নের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উপকূলীয় এলাকায় দেখেন আমরা 5 বছর আগাই, 10 বছর আগাই, আবার একটা আইলা সিডর এসে আমাদেরকে আবার অনেক ক্ষেত্রে অনেকটা পিছিয়ে নিয়ে যায়। হাওড় এলাকাতেও একই রকম, 5 বছর ভালো থাকে, আবার একটু কম হয়, আবার তারা ঘুরে দাঁড়ায়। আবার দেখেন বরেন্দ্র এলাকাতেও একরকম সমস্যা, ইভেন প্লেন জেলাতেও কিন্তু অন্যরকম সমস্যা। এই সমস্ত সমস্যা মোকাবেলা করেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সবকিছু কিন্তু প্রোগ্রেস আছে। শিক্ষার দিকে দেখেন, খাদ্য উৎপাদনের দিকে দেখেন, আমাদের সক্ষমতার দিকে দেখেন, সবকিছু মিলেই কিন্তু আমরা আগাচ্ছি এবং এগুলোকে আমরা সেই চ্যালেঞ্জ হিসেবেই নেব এবং সেভাবেই কাজ করব। এবং হাওড়ের ক্ষেত্রে আমরা যেটা ভাবছি যে আমরা ভ্যারাইটি চেঞ্জ করব, এমনভাবে ডুবন্ত বাঁধগুলো তৈরি করব যাতে ভবিষ্যতে ওই লেভেলে আরো শক্ত হয় এবং জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কতটা চেঞ্জ করা দরকার সেটাও আমরা স্টাডি করে করব। এর বাইরেও আমি মনে করি হাওড়ের জন্য যেটা খুবই বেশি প্রয়োজন, হিজল, করচ, বিভিন্ন গাছ আমরা লাগানোর জন্য আমরা অলরেডি আমাদের প্রকল্পের ভিতরেই আমরা ব্যবস্থা নিয়েছি। এছাড়াও আমি মনে করি হাওড়ে মাঝে মধ্যে অনেক জায়গাতে এই গাছের ফাঁকে ফাঁকে তাল গাছও লাগানো উচিত। তাল গাছ লাগালে আমরা দেখেছি যে প্রকৃতিগতভাবে সেখানে ওই যে বিদ্যুৎ চমকানো থেকেও কিন্তু অনেক ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে, তারা অনেকটা নিউট্রাল করে দেয়। এর বাইরেও আমরা দেখি কিভাবে প্রকৃতিগতভাবে এগুলো মোকাবেলা করা যায় এবং নেচারের সাথে সেট করে, পরিবেশের সাথে ফিট করে কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়গুলো। একটা এলাকা কিন্তু এখন এর বাইরে আলোচনার মধ্যে আসছে না, সেটা হচ্ছে স্বাস্থ্য সমস্যার বিষয়টা। কারণ এই ধরনের দুর্যোগের পরে কিন্তু এলাকায় একটা স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। না, সেটা আমি বলছি যে সেই জায়গাতে তো ইন্টারভেনশনটা সেখানে আমি একটুখানি আপনি সচিবত আপনার কাছে যদি আসি, সেটা দেখেছি যে মন্ত্রণালয়ে বা পানি উন্নয়ন বোর্ডের আপনি বলছেন স্টাডি করবেন এবং সেখানে আপনারা ফিট করবেন আসলে কি হয়, আপনাদের সাজেশনগুলি তৈরি করবেন, ডুবন্ত বাঁধ কিভাবে করবেন, তাল গাছ লাগাবেন, খুব ভালো। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ভুলে গচ্ছা 150 কোটি টাকা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে সমকাল প্রথম আলোরা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে 2011 সালে বুড়িগঙ্গা রক্ষায় একটি বড় প্রকল্প হাতে নেয় পানি সম্পদ মন্ত্রণালয়। প্রকল্পের সমীক্ষা সহ কিছু খনন কাজে ব্যয় দেখানো হয় 150 কোটি টাকা, কিন্তু প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে দেখা গিয়েছে পুনরায় সমীক্ষা করতে হবে, কারণ পূর্বের সমীক্ষা অনুযায়ী খনন করলে পলি পড়ে তা আবার ভরাট হয়ে যাবে। তো এই যদি সমীক্ষা যদি নমুনা হয়, পরবর্তী আবার আপনারা যা আশাবাদ ব্যক্ত করছেন, প্ল্যানিং করছেন, সেগুলির কি অবস্থা হবে বলে মনে করেন? না, সেটা আমি বলবো যে এটা তো এক্সপেরিমেন্টাল একটা ইস্যু এবং হ্যাঁ, আমাদের নদী দিয়ে যে পরিমাণে পলি আসে সেই পলিতে আপনি ড্রেজিং করার পরেও, ক্যাপিটাল ড্রেজিং করার পরেও কিন্তু আবার আপনাকে মেইনটেনেন্স ড্রেজিং করতে হবে, কারণ পলিগুলো তো আপনাকে সরাতে হবে এবং সেটা যদি আবার এক্সামিন করে আবার স্টাডি করে এটাই তো স্বাভাবিক। কোনো এক স্টাডি করলাম 3 বছর, সেটা আগামী 5 বছর যাবে এটা তো না, এটা তো প্রয়োজনে প্রতি বছর করতে হবে। আমাদের তো সেই সক্ষমতা আছে। আমি তো মনে করি কোনো কাজ শুরু করার সময় এক ধরনের প্ল্যান থাকে, কিন্তু যখন আপনি বাস্তবায়ন করতে যান তখন কিন্তু পদে পদে অনেক কিছু চেঞ্জ করতে, আপনি যদি নিজের ঘরটাই তৈরি করতে চান। প্ল্যানিংটাই বলছে তাদের ভুল হয়েছে, প্ল্যানিংটার জায়গায় বলছেন যে এই সমীক্ষা করতে গিয়ে যে টাকাটা খরচ হয়েছে সেই প্ল্যানিংটাই তারা ভুল করেছে বলছে। না, আমি মনে করি ভুল তো হইতেই পারে। আপনি যখন কাজ করবেন, আপনি যখন প্ল্যান করবেন, সেই প্ল্যানের ভিতরে ভুলভ্রান্তি থাকতেই পারে এবং সেটা তো আবার আপনি যখন স্টাডি করবেন, সেটা কারেকশন করবেন, আবার আপনি করবেন। এটা তো আপনি যখন স্টাডির পিছনে, গবেষণার পিছনে এবং প্ল্যানিং এর পিছনেই তো আপনাকে বেশি ব্যয় করা উচিত। বরং আমরা এটা আগে কি করতাম, আগে এগুলো না করেই আমরা কাজটা করতাম। এখন তো প্ল্যানিং কমিশন থেকে বলেছে 20 কোটি টাকা বেশি কোনো প্রকল্প গ্রহণ করতে হলেই এটার সম্ভাব্যতা সমীক্ষা করেই করতে হবে, কিন্তু এটাই তো হওয়া উচিত। আমরা আগে কি করতাম, আগে তো কোনো কিছু হলে ফার্মেসিতে যাইতাম, নিজেই ওষুধ কিনে খেতাম। এখন তো একটু সর্দি হলেই আমরা ডাক্তারের কাছে যাই, ফি দেই, কারণ আমাদের সক্ষমতা বেড়েছে। সবকিছু আমাদের সাইন্টিফিক্যালি করতে হবে এবং দেখতে হবে কোথায় সাইড ইফেক্ট আছে, কোথায় নাই। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়াই। জি, শেষ করতে যাচ্ছেন। এখানে এই প্রসঙ্গে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটবে, এই ধরনের দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, কিন্তু একই সঙ্গে এইটাও আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রকৃতিকে উপলব্ধি করবার
প্রকৃতিকে বোঝবার মতন যে সক্ষমতা, সেই সক্ষমতার আমাদের অভাব আছে। আমরা কিন্তু এখনো, আপনি যদি পুরো দেশ ভিত্তিতে বলেন, তাহলে আমি এটা কাউকে ব্যক্তি আলাদাভাবে দেখব করছি, প্রকৃতিকে বুঝবার, প্রকৃতিকে জানবার, এবং নদী সম্পর্কে একটা কথা বলা হয় যে নদীকে তুমি ডিস্টার্ব করো না, নদীকে ডিস্টার্ব করলে, কাজে এগুলি অনেকগুলো বিষয় আছে। এটা খুব খুব সাধারণ বিষয় না, এই পুরো বিষয় অনেক জটিল বিষয়। কাজে এটাকে উপলব্ধি আমি একটা বিষয় করাই দিতে চাই। প্রকৃতির চাইতে বড় সায়েন্টিস্ট আর কেউ নাই। আমরা প্রকৃতিকে যত ডিস্টার্ব করব, যত নিজেদের আপাতভাবে মনে হতে পারে আমরা একটা ভালোর জন্য করলাম, কিন্তু সেটারও কিন্তু একটা সাইড ইফেক্ট আছে। প্রকৃতির ইকোসিস্টেমকে অক্ষুণ্ণ রেখে তাদের সাথে যতটা সম্ভব মানিয়ে যদি আমরা আমাদের উন্নয়নকে সমন্বয় করতে পারি, সেটাই হবে সবচেয়ে টেকসই উন্নয়ন। একেবারে শেষ করছি, 10 সেকেন্ড আপনি এই প্রক্রিয়ার সাথে যারা ত্রাণ দিচ্ছে, যারা হাওরে বাদ দিচ্ছে, যারা সাধারণ জনগণ রয়েছে, সকলে যারা এটার সাথে সম্পৃক্ত, তাদের জন্য আপনার এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে আপনার যদি কোনো মন্তব্য। আমি মনে করি বাংলাদেশ খুবই প্রগতিশীল কান্ট্রি, এবং আমাদের সব ধরনের দুর্যোগ আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে গিয়েছি। এই যে হাওরের আগাম বন্যায় যে দুর্যোগটা এসছে, ইনশাল্লাহ এটা আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে সক্ষম হব, এবং তাদের অবস্থার উন্নয়ন ঘটবে, এবং এখান থেকে যে শিক্ষা আমরা নেব, এটা থেকে আগামীতে আরো টেকসই উন্নয়নের একটা ভিত্তি রচিত হবে। দর্শক, আমাদের সময় একেবারেই ফুরিয়ে গিয়েছে। আমরা দুজন অতিথিকে ধন্যবাদ জানাই যে আজকের যে বিষয়টা নিয়ে একেবারেই চুলচেরা বিশ্লেষণ করলেন, এবং আবার প্রকৃতির সাথে যে বেঁচে থাকার লড়াই সংগ্রামের জন্য বাংলাদেশ যে প্রস্তুত রয়েছে, সেটি কিন্তু আজকে দুজন অতিথি আজকে স্পষ্টতই আমাদেরকে সেটি বুঝিয়ে দিলেন। দর্শক, প্রাণফোটা নিউজ এন্ড ভিউজ আজ পর্যন্তই। আগামীকাল আবারও দেখাবো অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আমরা আসবো। তবে দর্শক, আমাদের সাথে আমাদের নিউজ ক্লিপিং রয়েছে। মাননীয় মন্ত্রী আনোয়ার ইসলাম মাহমুদ আজকে একটি মন্তব্য দিয়েছেন, সেটি একটু আমরা দেখে নিতে চাই। তারপর পরে আমরা আমাদের সিনিয়র সাংবাদিক জনাব মাহফুজুল্লাহ কাছে যাবো। আমরা মাননীয় মন্ত্রী যে বক্তব্যটি সেটি দেখে নিই একটু। এবং আমি প্রথম থেকে একটা কথা বলেছি যে পানির ঢোকা এবং দুর্নীতি, এটা কিন্তু দুটো আলাদা জিনিস। যেহেতু জনগণের মধ্যে একটা আছে, আমরাও মনে করি স্বচ্ছতার কারণে একটা দর্শক, আমরা নিশ্চয়ই জিনিসটি বুঝতে পারছি, স্বচ্ছতার কারণে যেটি মাননীয় সচিব মহোদয় যেটি বলছেন, সেটি তিনি মাননীয় মন্ত্রী হয়তো বলছিলেন। সেটি আমরা কি আবার দেখতে পারি কি সেটি? যে আবার দেখছি আমরা একটু। দর্শক, প্রক্রিয়াধীন থাকার কারণের জন্য আমরা কিছুটা সময় নিচ্ছি। যাই হোক, আমরা মনে হয় সেই বিষয়টি আমরা প্রথম থেকে একটা কথা বলেছি যে পানির ঢোকা এবং দুর্নীতি, এটা কিন্তু দুটো আলাদা জিনিস। যেহেতু জনগণের মধ্যে একটা আছে, আমরাও মনে করি স্বচ্ছতার কারণে একটা স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। আমরা একজন অতিরিক্ত সচিব, আমাদের ডক্টর মোহাম্মদ আলী খান, এনডিসি, অতিরিক্ত সচিব উন্নয়ন, পানি সম্পদ মন্ত্রণালয়, যিনি একসময় সুনামগঞ্জের জেলা প্রশাসক ছিলেন, ওনাকে আহ্বায়ক করে, আর জনাব মন্টু কুমার বিশ্বাস, যুগ্ম প্রধান, পানি সম্পদ মন্ত্রণালয়, ওনাকে সদস্য সচিব করে আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। নিরপেক্ষ তদন্ত হওয়ার জন্য আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে যে আপনার 3 জন প্রকৌশলী ওখানে ডাইরেক্টলি সরাসরি সম্পৃক্ত। একজন হচ্ছে জনাব মোহাম্মদ আব্দুল হাই, প্রধান প্রকৌশলী, উত্তর পূর্বাঞ্চল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিলেট। আরেকজন হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সরকার, উনিও সিলেটের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এবং জনাব মোহাম্মদ আফসারউদ্দিন, সাবেক নির্বাহী প্রকৌশলী। আমরা, সে তখন ছিল, তাকে ক্লোজ করে নিয়ে এসেছি, সেই জন্যই সাবেক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী বলা হচ্ছে, যিনি আসলে বন্যার সময় জেনেছিলেন। এই 3 জনকে আমরা নিরপেক্ষ তদন্তের স্বার্থে, তাদের উপর কোনো রকম অন্যায় বা দুর্নীতির অভিযোগ এখনো প্রমাণিত হয়নি, তাদের তদন্তের স্বার্থে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদেরকে সাময়িকভাবে আমরা সাসপেন্ড করা হয়েছে। জি, আমরা শুনলাম। মাহফুজুল ভাই, একটু আপনার কাছে আসি। আমি মন্ত্রী মহোদয়ের বক্তব্য দিয়ে আসি। তিনি কিন্তু বলেছেন যে দুর্নীতির কোনো কিছু কিন্তু তারা পায়নি, তদন্তের স্বার্থে তাদের 3 জনকে এখানে সাময়িকভাবে সেখান থেকে সরিয়েছেন।
তো দুর্নীতির কথা কিন্তু আমরা প্রথম থেকে শুনে আসছিলাম এবং আমরা দেখেছি কিছুটা হলো মন্ত্রী মহোদয় কিন্তু এক পর্যায়ে প্রথম দিকে বলেছিলেন যে সেখানে হয়তো দুর্নীতির কিছু একটা ছোঁয়া থাকতে পারে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? ধান কাটার জন্য কিন্তু প্রায় 820টা জায়গায় বিভিন্নভাবে কৃষকরাই তাদের প্রয়োজনে কিন্তু কেটে ফেলে যাতে নৌকা নিয়ে যেতে পারে, ধান নিয়ে যেতে পারে। এগুলো আবার প্রতি বছরই মেরামত করা হয় এবং এই মেরামতটা ম্যাক্সিমামই পিআইসির মাধ্যমে ওই এলাকায় যে সমস্ত লোকজন থাকে, মাননীয় সংসদ সদস্যদের প্রতিনিধি, উপজেলার একজন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের উপজেলার একজন প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের একজন প্রতিনিধি, তাদের দিয়ে কাজগুলো করানো হয়। যদিও প্রতি বছরই আমাদের ইনস্ট্রাকশন আছে, গাইডলাইন আছে যে এটা জানুয়ারির মধ্যে পারলে জানুয়ারির আগে এই কাজগুলো সম্পন্ন করে ফেলতে হবে, কিন্তু এই কাজগুলো হতে একটু ডিলে হয়েছে, ধীর গতি হয়েছে। এবং এই যে ধীর গতি হয়েছে এবং কোথাও কোথাও আমাদের কাছে মনে হয়েছে যে গত বছরও আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম যে এরকম আমাদের গোয়েন্দা সংস্থা থেকে বা আমাদের লেভেল থেকে যারা মনিটরিং করে এবং জনগণের কাছ থেকেও কিছু কমপ্লেন পেয়েছিলাম, যার জন্য গত বছর আমরা কিন্তু 50% পেমেন্টটা স্টপ রেখেছিলাম। এবং এই বছর আমাদের কাছে মনে হয়েছে যে যত দ্রুত গতিতে কাজ করে ফেলানোর দরকার ছিল সেটা তত দ্রুত গতিতে কাজ করে ফেলানো হয় নাই। একটা হলো এটার দায় সম্মিলিতভাবে ওখানে যারা কাজ করে, প্রথমত আমি মনে করি ওখানে যে সংশ্লিষ্ট এক্সিএন আছে, ওখানে যে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছে, ওখানে যে সংশ্লিষ্ট চিফ ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে প্রাথমিকভাবে দায়িত্ব দিতে হবে। কারণ জনপ্রতিনিধির কথা যেটা বলছেন, জনপ্রতিনিধিরা সেখানে সম্পৃক্ত। যে অভিযোগে বলা হয় যে অনেক সময় সেখানে অর্ধেকের বেশি কাজ হয় না বা নানাভাবে সেখানে। তবে আমি মনে করি আমরা যদি প্রফেশনালি বিষয়গুলো দেখি, আমি একজন ইঞ্জিনিয়ার এবং আমার তো এটা দেখার কোনো প্রশ্নই আসে না মানে কে জনপ্রতিনিধি না। আমি তো নিয়ম অনুসারে যাব। যদি কোন কন্ট্রাক্টর বা অন্য কেউ ঠিক সময় মতো না আসে, তাকে বাদ দিতে হবে, নতুন কাউকে আনতে হবে। সেই কাজগুলো যদি সুষ্ঠুভাবে করতো, সেখানে যদি কোনো ধরনের মানে রাজনৈতিক আনুকূল্য বা অন্য কোনো কিছু প্রশ্রয় না দিত, তারা যদি প্রফেশনালি ডিল করতো, তাহলে এটা হয়তো এইভাবে হতো না। ওই যে রাজনৈতিক আনুকূল্যটা তাহলে কেন দিচ্ছে তারা কি? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জানেন, যখনই যে দলই ক্ষমতায় থাকে না কেন, সেইখানে তাদের একটা আনুকূল্য পাওয়ার চেষ্টা করে, এটা একটা স্বাভাবিক ঘটনা। এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা হয়তো অনেক কিছু করতে পারে না, কিন্তু আমি মনে করি যদি প্রফেশনালি কেউ কোনো কিছু ডিল করে, সময় বেঁধে চলে, ম্যানুয়াল অনুসরণ করে, তাহলে তার কোনো কিছু হওয়ার কথা না। সেই জিনিসটা তারা ব্যত্যয় ঘটিয়েছে, যার জন্য আমরা তাদের দায়িত্ব অবহেলা বলি। আর যেহেতু গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় একটা দুর্নীতির কথা এসছে এবং আমরা মনে করি দীর্ঘদিন যাবৎ পানি উন্নয়ন বোর্ডের প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়ে আছে, সব মিলে আমরা স্বচ্ছতার স্বার্থে, জবাবদিহিতার স্বার্থে এবং সরকারি কাজে গতিশীলতা ফিরিয়ে আনার জন্য আমরা মনে করেছি ওখানে যারা সরাসরি দায়িত্বের সাথে সম্পর্কিত আছে তাদের বিরুদ্ধে তো তদন্ত করা হচ্ছে এবং তদন্তটাকে আরো নিরপেক্ষ করার স্বার্থে, স্বচ্ছভাবে তদন্ত করার স্বার্থে আমরা মনে করেছি সরকারি চাকরির প্রসিডিউর অনুসারে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজকে ৩রা মে আপনার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। তো আজকের এই দিনটিতে হাওরের মানুষের কষ্ট আর বাংলাদেশের মিডিয়ার সঙ্গে যারা জড়িত তাদের মানুষের মনের কষ্ট প্রায় একই অবস্থানে। যাক, আমি সেই আলোচনায় এখন যাচ্ছি না। প্রথমে আমি জনাব জাফর আহমদ খান সাহেব যে বিষয়গুলো এনেছেন সামনে, তার কিছুটা পেছনের দিকে যেতে চাই। ২-৩টি জিনিস আমরা বোধহয় এইবারের হাওরের এই ঘটনার সময় খুব স্পষ্টভাবে সামনে আনি নাই, যেটা আনা প্রয়োজন ছিল। এর একটা হচ্ছে, এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, এই বিষয়ে কোনো তর্ক বা বিতর্ক নাই। দ্বিতীয় হচ্ছে, ভারতের সঙ্গে আমাদের যে মেট্রোলজিক্যাল ডাটা এক্সচেঞ্জের যে বিষয়টি আছে, সেটা খুব সাকসেসফুলি সেইটি ইমপ্লিমেন্টেড হয় না, বা আমরা ভারত থেকে যে প্রয়োজনীয় ডাটা সেটাও আমরা পাই না। তৃতীয় হচ্ছে, এটা দীর্ঘদিন ধরে আপনার অন্য কেউ না জানো, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা এবং সবাই জানেন যে এপ্রিলের ৩য় সপ্তাহ থেকে শুরু করে মের প্রথম ফার্স্ট 2 উইকসের মধ্যে ফ্লাডটা সাধারণত এসে থাকে ওখানে। আপনি একেবারে মোটামুটি তাদের কাছে তারিখও আছে, এই আপনার এপ্রিলের 20 তারিখে, যেটা উনি বলছিলেন যে আর কটা দিন পরে আসলে এই ক্ষতিটা হতো না। এপ্রিলের 20 তারিখ থেকে মে মাসের এই সময়টাতে
এখন সেই জন্য প্রশ্নটা উঠেছে ওই যে আপনার ডুবো বাঁধ যেগুলো সাবমার্সিবল বাঁধের প্রশ্নটা এই বাঁধ কিন্তু অনেক লম্বা, এক হ্যাঁ। সুনামগঞ্জেই 1500 কিলোমিটার বাঁধ আছে। এই বাঁধের প্রশ্নটা কেন এসছে ওই যে আকস্মিক বন্যাটা আসে এই ফসলটা পাকবার আগে, তাতে আপনি চিন্তা করেন 6.5 মিটার যদি বাঁধের উচ্চতা হয়, তো বাঁধ কতখানি উঁচু আপনি 3 দিয়ে পূরণ করেন, প্রায় 19-20 ফিট উঁচু বাঁধ এগুলো। এইসব বাঁধও ডুবে যায় কিন্তু পানির তোড় যখন খুব বেশি আসে, কিন্তু একটা পর্যায় পর্যন্ত পানিকে যাতে ঠেকাতে পারে সেই সময়, এবং সেই সময় কৃষকরা কিন্তু প্রস্তুতি নিয়ে নেন তাদের এই ধান কেটে ঘরে তুলবার জন্য। এবং উনি তো একসময় সিলেটের বিভাগীয় কমিশনার ছিলেন, আমি যতদূর জানি। সুনামগঞ্জ শহর কিন্তু এক রাস্তার শহর মূলত এখন পর্যন্ত, এবং এই সময় গেলে দেখা যেত যে সমস্ত রাস্তার উপরে কৃষকরা ধান কেটে এনে রেখেছে বন্যার সময়, আর চারিদিকে শুধু পানি এবং পানি। আরেকটা বিষয় হচ্ছে এই যে বাঁধগুলো, এই বাঁধগুলোর প্রতি বছর আপনার রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। আমি একেবারে আপনাকে খুব স্পষ্ট করে বলতে চাই, এই যে আপনি যদি কিছু না 10 বছর আগের পত্রপত্রিকাও দেখেন, 2006, 2007, 2008 ওই সময় দেখবেন, তখনও কিন্তু ওই এলাকার লোকজনের একটা খুব বড় অভিযোগ ছিল যে এই বাঁধগুলো যথাসময়ে মানে রক্ষণাবেক্ষণ করা হয় না। যদি শুকনোর সময় বা আরো আগে পেছনের দিকে গিয়ে যদি আমরা এই বাঁধগুলোকে রক্ষণাবেক্ষণ করতাম তাহলে কিন্তু ক্ষতি হতো, কিন্তু এইবারে ক্ষতির মতো না হয়, অন্যান্যবারও কিন্তু ক্ষতি হয়। সেই ক্ষতির হাত থেকে কৃষকরা রেহাই পেতেন। মমিনুল মজদিন নামে একজন সিলেটের পৌরসভার আপনার চেয়ারম্যান ছিলেন, তিনি আপনার হাসন রাজার আত্মীয়, মানে নাতি সম্ভবত। তো তিনি 2007 সালে আমাকে বলেছিলেন যে ভাই দেখেন, মাত্র 12 কোটি টাকার একটা বিষয়, 12 কোটি টাকা হলে আমরা এই বাঁধগুলোকে রক্ষণাবেক্ষণ করতে পারি, কিন্তু এটা আমরা 100 কোটি টাকার চাল দেই। 3জন কর্মকর্তাকে, 3জন প্রকৌশলীকে আমরা দেখেছি যে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এবং মাননীয় মন্ত্রী শ্রী বলেছেন যে বরখাস্তের মূল কারণটি হচ্ছে যে স্বচ্ছতার সাথে যাতে আমরা আমাদের সার্বিক যে তদন্ত সেটি করতে পারি। তো এই দুর্নীতি আছে, দুর্নীতি নাই, পরবর্তীতে পানি উজানে যেটি আমাদের বাদ দিয়ে উপর দিয়ে চলে আসা, কিন্তু গণমাধ্যমের বিশ্লেষণ কিন্তু ভিন্ন কথা বলছে। আপনি কিভাবে দেখছেন? ভিন্নটা কি বলছে? ভিন্নটা বলছে যে এই যে বাঁধের মধ্যে যে দুর্নীতি, বাঁধের মধ্যে যে সংস্কার করা, বাঁধের মধ্যে যে কন্ট্রাক্টররা বা ঠিকাদাররা কাজ করা, এবং পানি উন্নয়ন বোর্ডের যে প্রকৌশলী রয়েছে তাদের সাথে যোগ সাদস, এই ধরনের কথাগুলো কিন্তু গণমাধ্যমে এসছে। এখানে দুইটা বিষয় একটু পৃথক করে দেখতে চাই। একটা হলো কাজের গাফিলতি, দুর্নীতি অথবা ধীরগতি, আমি যেভাবেই আখ্যায়িত করি না কেন, এটা একটা পৃথক ইস্যু। আর একটা হলো আগাম পাহাড়ি ঢলে আগাম বন্যার একটা ইস্যু। আমি একটা কথা বলে নেই যে এই আগাম বন্যা না হয়ে যদি এখন এই পরিমাণ পানি হতো তাহলে কিন্তু কোনো অসুবিধাই ঘটতো না, তাহলে হয়তো মিডিয়া জানতোই না, এবং কেউ মিডিয়া তো কখনো এরকম হাওড়বাসীদের নিয়ে এরকম ফোকাস কখনো এইভাবে করেনি। তাদের জীবনযাত্রা মান এবং অন্যান্য অনেক প্রবলেম আছে। আমি মনে করি এটা একটা ভালো দিক। বাংলাদেশের মিডিয়া অনেক বেশি প্রোগ্রেসিভ, অনেক বেশি তারা স্বাধীনভাবে রিপোর্ট করতে পারে, এবং আমি মনে করি যে যেখানে সমস্যা আছে তারা যদি সেখানে যায় তাহলে আমাদের সবার জন্য অনেক ভালো হয়। প্রথমত আমি বলতে চাই যে এবার যে আগাম বন্যা হয়েছে তার যদি চিত্রটা একটু বলি, যে সাধারণত চেরাপুঞ্জিতে বছরে প্রায় 1100 মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে 8-9 মাসে। এবার 7 দিনে 29 তারিখ থেকে 2রা এপ্রিল এই 7 দিনেই তাদের 1100 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তারপরে সুনামগঞ্জে প্রায় 400 মিলিমিটার, সিলেটে প্রায় 450 মিলিমিটার বৃষ্টি হয়েছে অতিরিক্ত। সবগুলো পানির কথা একত্র চিন্তা করেন তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ডুবন্ত বাঁধ, যেটা এক সুনামগঞ্জেই প্রায় 1500 কিলোমিটার ডুবন্ত বাঁধ আছে। সুনামগঞ্জে প্রায় আমাদের সব মিলে আমি দেখেছি প্রায় 70-75টা হাওড় আছে, এবং সেখানে 1500 কিলোমিটার ডুবন্ত বাঁধ। তার মানে ডুবে থাকে সব সময় না, ডুবন্ত বাঁধ মানে একটা সার্টেন টাইম পর্যন্ত, আমরা ধরে নেই 15ই এপ্রিল পর্যন্ত যদি পানিটাকে ধরে রাখতে পারি, তার মধ্যেই ধান চাষ কমপ্লিট হয়ে যাবে। তারপর পানি আসলে কিন্তু সবটা ডুবে যায়। হাওড়কে তার জীব বৈচিত্র্য এবং তার যে ইকোলজিক্যাল ক্যারেক্টার আছে সেটা ঠিক রাখার জন্য হাওড়ের মতোই বিহেভ করতে দিতে হবে। তা না হলে কিন্তু হাওড়ের থেকে যে আমরা মাছ পাচ্ছি, ধান পাচ্ছি, এগুলো সব নষ্ট হয়ে যাবে। তার মানে ধান কাটা বা ফসল কাটা, ফসল কাটা পর্যন্ত এটাকে
ধরে রাখার জন্য যে পরিমাণে 6.5 লেভেলে যে মিটারে যে বাদ দেওয়া হয় এবং তার আগ পর্যন্ত পানি আসলে ওই পর্যন্ত পানি থাকে। কিন্তু এবার পানির পরিমাণ এত বেশি হয়েছে যে তার চাইতে প্রায় আরো 2-2.5 মিটার বেশি পানি হওয়ার জন্য এটা একটা কারণ। আর একটা যে বলা হয়েছে যে হাওরের ভিতরে যাতায়াতের জন্য, ধান লাগানোর জন্য। প্রিয় দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণফুটে নিউজ এন্ড ভিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সঙ্গে আছে আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হচ্ছেন ডক্টর জাফর আহমেদ খান, সিনিয়র সচিব পানি সম্পদ মন্ত্রণালয়, এবং একই সাথে রয়েছেন আরেকজন সিনিয়র সাংবাদিক জনাব মাহফুজুল্লাহ। আমরা আমাদের আজকের অতিথি দুজনকে স্বাগত জানাচ্ছি প্রাণফুটে নিউজ এন্ড ভিউজ। আলোচনার শুরুতেই আমরা গতকাল প্রচারিত টেলিভিশনে যে সংবাদগুলো শিরোনাম হয়েছিল সেগুলো একটু দেখে নিই। হাওড়া অঞ্চলে রাস্তাঘাট ও বাড়িঘর নির্মাণে পানি নিষ্কাশন ব্যবস্থা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, বাস্তুহারাদের তালিকা তৈরির তাগিদ। হাওড় রক্ষা বাঁধে দুর্নীতি তদন্তে 3 প্রকৌশলী সাময়িক বরখাস্ত, ত্রাণ সহায়তা পর্যাপ্ত নয় দাবি নোমানের। হাওড় নিয়ে বেশি কথা হচ্ছে বললেন মতিয়া। সহায়ক সরকার ও ক্ষেত্র তৈরি হলে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি, জানালেন মির্জা ফখরুল। বললেন সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। দলের সিদ্ধান্তের বিরোধীরা আগামী নির্বাচনে মনোনয়ন পাবে না, জানালেন কাদের। যাচাই হচ্ছে জনপ্রতিনিধিদের কর্মকাণ্ড। সরকারের চাপে সংবাদ পরিবেশনায় সেন্সরশিপ করছে মিডিয়া, অভিযোগ টিআইবির। বাংলাদেশে ভিন্ন মত অবরুদ্ধ, অ্যামনেস্টির প্রতিবেদন। দর্শক, আমরা প্রধান শিরোনামগুলো দেখলাম। শিরোনামের শুরুটা আসলে প্রায় টেলিভিশন এবং পত্রপত্রিকা সহ গণমাধ্যম অনলাইন সেটি কিন্তু এখনো হাওড় জুড়ে রয়েছে। তারপরও আমরা দেখেছি আরো দু একটি রাজনৈতিক যে বিষয় সেটি ছিল টিআইবির একটি প্রতিবেদন, এবং আমরা সেখানে আমাদের সেন্সরশিপ করার যে বিষয়টি সেটিও কিন্তু আমরা আমাদের এই বাংলা ভিশনের সংবাদে দেখেছি। একই প্রতিবেদন প্রায় টেলিভিশনগুলোই করেছে। আমরা যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানে আমরা আজকের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খানকে পেয়েছি, এবং একই সাথে সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহও কিন্তু হাওড় নিয়ে তার নানা রকম বিশ্লেষণ, নানা রকম কার্যক্রম রয়েছে। এই দুজন অতিথিকে আমরা আজকে যুক্ত করার কারণের জন্য আমরা সমগ্র অনুষ্ঠান জুড়েই চেষ্টা করব হাওড় এবং হাওড়বাসীদের নানা সুখ দুঃখ নিয়ে কথা বলার জন্য। দর্শক, আমরা একটুখানি শুরু করতে চাই আমাদের সম্মানিত সচিব ডক্টর জাফর আহমেদ খান, আপনাকে দিয়েই। আমরা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন অঞ্চলে আমরা যেটি বন্যার বা ব্যাপক ফসলের, মাছের ক্ষয়ক্ষতির কথা আমরা দেখেছি, এবং যেটি নিয়ে এখন একটি বিশ্লেষণ এবং মন্তব্য আসছে সেটি হচ্ছে 23শে এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছিলেন বাঁধ নির্মাণের কারণেই সুনামগঞ্জের যে বন্যা সেটি তৈরি হয়েছে, কিন্তু পরবর্তীতে বাঁধ নির্মাণের দুর্নীতির কারণেই এই ধরনের ঘটনা ঘটতে পারছে বলে তিনি 23শে এপ্রিল একটি মন্তব্য করেছিলেন। পরবর্তীতে মাননীয় মন্ত্রী বলেছেন হাওড়া এলাকায় বাঁধের উচ্চতা 6.5 মিটার, কিন্তু উজান থেকে পানি এসেছে 8.1 মিটার উচ্চতায়। মন্ত্রী এই বন্যার জন্য স্থানীয় জনগণকেও কিছুটা দায়ী করেছেন, কারণ তারা বাঁধ কেটে ফেলছেন বলছেন। 820টি পয়েন্টের মধ্যে প্রায় বেশ কয়েকটি ওখানে বাঁধ কাটা হয়েছিল তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ব্লক ও ব্যাগ দিয়ে ভাঙন রক্ষায় এখন আর কোনো দুর্নীতি নেই। আপনি নিজেও আমরা দেখেছি কয়েকটি টেলিভিশনে, কয়েকটি গণমাধ্যমে আপনিও বলেছেন যে যদি দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বের করতে হবে, এবং আপনি নিজেও যদি মনে করেন এই মন্ত্রণালয়ের একেবারে সিনিয়র কর্মকর্তা হিসাবে আপনিও যদি এখানে কোনো রকম কোনো গাফলতি থেকে থাকে সেটাও আপনি বলেছেন যে এটারও একটা সুষ্ঠু তদন্ত হওয়ার কথা আপনি নিজেই প্রকাশ্যে বলেছেন। তো এই অবস্থার প্রেক্ষাপটে